Hello everyone, welcome to Dr. Roy's classes. আজকের আমাদের ক্লাস She Stoops to Conquer by Oliver Goldsmith. As we know, Oliver Goldsmith ছিলেন একজন Canadian poet. He has written several plays and even poems he has written. So amra ekhane you can see in the Georgian era we got Oliver Goldsmith. He was born in the year 1728 and he died in the year 1774 at the age of only 45. এখানে আমরা দেখছি এই She Stoops to Conquer এই কমেডিটাকে দেখতে পাচ্ছি। এই কমেডিটা যখন প্রথম অলিভার গোল্ডস্মিথ লিখলেন তারপরে পারফরমেন্সটা হয়েছিল প্রথম 1773 তে লন্ডনে। তো এটা একটা ইংলিশ লিটারেচারের মধ্যে আমরা যেটা জানি ভেরি ফেমাস একটা প্লে। আর অলিভার গোল্ডস্মিথের এই যে আমাদের প্লেটা She Stoops to Conquer এখানে যেই মেইন ক্যারেক্টার্সগুলো আছে সেই ক্যারেক্টার্সগুলোকে আমাদের একবার একটু মাথায় নিয়ে নিতে হবে। ক্যারেক্টার্সদের মধ্যে আমরা দেখব এখানে চার্লস মার্লো, মিস কেট হার্টক্যাসল। মিস কেট হার্টক্যাসল হচ্ছেন মিস্টার হার্টক্যাসল এবং মিসেস হার্টক্যাসলের একমাত্র কন্যা। ঠিক আছে, সো এই তিনটে ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে থাকছে চার্লস মার্লো যে এখানকার হিরো, যার উপরেই পুরো প্রায় কেট হার্টক্যাসল ফ্যামিলি অ্যান্ড মার্লো এদেরকে নিয়েই পুরো ড্রামাটা মেইনলি রাউন্ড করছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে জর্জ হেস্টিংস হচ্ছে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস অফ চার্লস মার্লো। রাদার উই ক্যান সে জর্জ হেস্টিংস চার্লস মার্লোর বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তারপরে আছে এখানে আমরা দেখব টনি লাম্পকিন হচ্ছে আমাদের মিসেস হার্টক্যাসলের যে মানে মিস্টার হার্টক্যাসলের সাথে বিয়ে হবার আগে উনি যখন মিস্টার লাম্পকিনকে বিয়ে করেছিলেন তার ঘরের সন্তান টনি লাম্পকিনকে আমরা এখানে দেখব ভীষণ একটা মানে যার একটা কেয়ারলেস টাইপের একটি ছেলে, বাট অ্যাট দ্য সেম টাইম তাকে সবসময় দেখানো হচ্ছে টনি লাম্পকিনকে দ্যাট হি ইজ নট মাচ কেয়ারিং, হি ইজ আই মিন আ কাইন্ড অফ ফ্রি স্পিরিটেড সোল, একটা মানে ফ্রি স্পিরিটেড মাইন্ড সেট আপ, নিজের মতন করে চলে। এবং later on প্লেটা যখন এগোতে থাকবে we will see that Tony Lumpkin has got a very good soul also at the same time, যেটা প্রথমের দিকে তাকে সেইভাবে দেখা হচ্ছিল না because he was in the habit of making pranks। ঠিক আছে, অনেকে থাকে না একটু মানুষের সাথে একটু মজা করার মতন ব্যাপার, তো সে এরকম অনেক প্র্যাঙ্কস করে বা কিছু। তো যাই হোক, এইখানে টনি লাম্পকিনকে আমরা দেখছি। আফটার দ্যাট আমরা এখানে পাবো মিস কনস্ট্যান্স নেভেলি। এক একটা বইয়ে এক এক রকম থাকে, কোনো বইয়ে থাকে মিস নেভেলি, কোনো বইয়ে আছে মিস কনস্ট্যান্স নেভেলি। সে কিন্তু মিস কেট হার্টক্যাসলের কাজিন, যে স্টেজ উইথ মিস্টার হার্টক্যাসল অ্যান্ড মিসেস হার্টক্যাসল। ঠিক আছে, সাথে আছে চার্লস মার্লো। নাও লেটস বিগিন। 5টা অ্যাক্টে আছে, আমরা এই 5টা অ্যাক্টকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা অ্যাক্টের সামারিটাকে পরপর করে আমরা বলবো। হোয়াট ইজ দেয়ার ইন অ্যাক্ট 1? অ্যাক্ট 1 এর মধ্যে আমাদের শুরু হচ্ছে যেখানে দেখবো হার্টক্যাসল, মিস্টার হার্টক্যাসল অ্যান্ড মিসেস হার্টক্যাসল, ওখানে তারা তাদের কান্ট্রি সাইড হাউসে তারা দুজনে আছেন। এবং মিস্টার হার্টক্যাসল একজন এমন ব্যক্তি যিনি পুরনো দিনের সবকিছু পছন্দ করেন, যিনি পাস্ট সবকিছু পছন্দ করেন, যিনি গ্রাম্য জীবন পছন্দ করেন। কিন্তু অপোজিট টু হিম আমরা দেখব, কন্ট্রাডিক্টরি টু হিম আমরা দেখব মিসেস হার্টক্যাসল, she loves city life, she loves all the things which is related to city dwelling, তারা সেই জিনিসগুলো বেশ পছন্দ করেন। বাট মিস্টার হার্টক্যাসল সেই জিনিসটা খুব একটা পছন্দ করেন না, উনি গ্রামের জীবন, উনি পুরনো জিনিস সবকিছু খুব পছন্দ করেন, পুরনো ভাবে থাকা। তো মিসেস হার্টক্যাসল যখন ওনাকে বলছেন একটা সময় যে মানুষে একটু তো শহরের দিকে যাওয়ার দিকে অনেকের প্রবণতা থাকে, তো উনি বলে আমি পুরনোটাই ভালোবাসি, পুরনো ইন এভরি ওয়ে, পুরনো বাড়ি, পুরনো সব কিছু, ইভেন ওল্ড ওয়াইফ। এই কথা একটু মজা করে উনি বলেন। তখন মিসেস হার্টক্যাসল বলে তুমি আমাকে পুরনো বলছো, বাট আই এম নট সো ওল্ড অ্যাজ ইউ থিঙ্ক। আমি তোমার সাথে বিয়ে হয়েছে কত বছর হয়েছে, তো বলছে বাট বিফোর দ্যাট তোমার তো মিস্টার লাম্পকিনের সাথেও বিয়ে হয়েছিল, আলটিমেটলি ইউ আর আ ওয়াইফ, ওল্ড ওয়াইফ। মানে এইভাবে এই কমেডিটার মধ্যে আমাদের একটা বেশ মজাদার একটা টাচ দিয়ে আমাদের এই প্লেটা স্টার্ট হয়। ঠিক আছে, আমাদের এই প্লের মধ্যে যেটা বিশেষ করে আমরা বলবো এখানে সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি একটা ক্রিয়েট হয় এক রাতে বা একটা দিনে। এই ভুল বোঝাবুঝিটা সবাই সবাইকে ভুল বুঝছে, মানে একটা ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসইন্টারপ্রিটেশন, আর সেই জিনিসটাই এই প্লেটাতে একটা ফানি একটা মাত্রা এনে দিয়েছে, একটা কমিক একটা লেভেল এনে দিয়েছে।
তাহলে আমরা বলছি এখন আরেকবার আমরা চলে যাই মিসেস হার্টকাসেলের ছেলে যে টনি লাম্পকিন, অ্যাজ আই টোল্ড ইউ, তার যে প্রথম হাজব্যান্ডের সাথে তার ছেলে টনি লাম্পকিন, হি ওয়াজ দেয়ার। আর সবসময় মিসেস হার্টকাসেল এমন একটা ফিল যে টনি লাম্পকিন ইজ স্টিল নাও ভেরি ইয়াং, হয় না মায়েদের কাছে অনেক সময় বলে বাচ্চা না আমার ছোট, বড় আর হয় না। তো আমাদের কি হয় নর্মালি একটা ছেলেরকে আমরা বলি একদম প্রাপ্তবয়স্ক হয়েছে when he is 21। তো ম্যাডাম হার্টকাসেল মানে মিসেস হার্টকাসেলের কখনোই মনে হয় না টনি লাম্পকিন 21 বছর এখনো পার করেছেন আর কি, ঠিক আছে। আমরা তাই দেখলাম যে টনির কথা বলছে যে হি ইজ নট ইয়েট 21। টনির সবচেয়ে বড় জিনিস ছিল যেটা হি লাভস প্র্যাঙ্কস। প্র্যাঙ্কস মানে কি, কাউকে একটু বোকা বানানো, কারোর সাথে একটু মজা করা, এই টাইপের একটু টেন্ডেন্সি, একটু ফিকল মাইন্ডেডনেস, এই জায়গাটা ছিল টনির ক্যারেক্টারের একটা ট্রেট। ওকে, মিস্টার হার্টকাসেলের কিছু তার রুচিতে কিছু কিছু অ্যাটিটিউডগুলো টনিরটা পছন্দ হয় না। যেমন মিস্টার হার্টকাসেল যেহেতু পুরনো তান্ত্রিক, পুরনো জিনিস বেশি পছন্দ করেন, তাদের যে একমাত্র কন্যা কেট হার্টকাসেলকে দেখা যাচ্ছে, কেট হার্টকাসেল না ওই একটু দিনের বেলায় একটু ফ্যাশনেবল, একটু মডার্ন জামা কাপড় পরতে পছন্দ করে, বাট ইন দ্য ইভিনিং আর ফাদার ইজ অ্যাট হোম, সে বাবার পছন্দ মতনই সেই জামা কাপড় মানে ওই রকম ভাবেই পরে থাকে। মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি মিস্টার হার্টকাসেলের কিছু পছন্দগুলো এইরকম। তো যাই হোক, এবার মিস্টার হার্টকাসেল মিসেস হার্টকাসেলের কাছে এই কমপ্লেনটাই করছে যে টনি তো এমন এত প্র্যাঙ্ক করে, এত কিছু করে, ও যে কেমন একটা ছেলে হচ্ছে, মানে যেমনটা বলে। তো মিসেস হার্টকাসেল যাই হোক সবসময় বলে আরে বড় হয়নি তো, বড় হোক, এখনো তো 21 বছর বয়স হয়নি, ঠিক এমনটা। যে টনি একটা পাবে যাচ্ছে, বিকজ হি ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ গোয়িং টু পাব। ঘটনাটা ঘটে যে টনি শুনতে পারে যে ওদের বাড়িতে কেউ আসছে। বলে কে? বলে দুজন জেন্টলম্যান, দে আর গোয়িং টু মিস্টার হার্টকাসেলস হাউস। তারা গিয়ে সেই পাবে গিয়ে তাদের ঠিকানা জিজ্ঞেস করেছে যে আমরা তো মিস্টার হার্টকাসেল বাড়ি কোথায়, তার বাড়িতে যাব। এবং তারা কারা? তারা হচ্ছে চার্লস মার্লো অ্যান্ড হেস্টিংস। কেন? চার্লস মার্লোর বাবা হচ্ছে মিস্টার হার্টকাসেলের বন্ধু। কি বললাম? চার্লস মার্লোর বাবা মিস্টার হার্টকাসেলের বন্ধু, এবং চার্লস মার্লোর বাবা চাইছিল যে মিস্টার হার্টকাসেলের মেয়ে মিস কেট হার্টকাসেল, তার সাথে যদি চার্লস মার্লোর বিয়ে হয়ে যায়। সো দে বোথ অফ দেম ওয়ান্টেড দ্যাট। তো চার্লস মার্লোর বাবা তখন ওকে বললো, মানে মিস্টার হার্টকাসেলকে বলেছে আমার ছেলে যাচ্ছে। বলছে ঠিক আছে। সো দে আর অলসো প্রিপেয়ারিং ফর দ্য সেম। মিস্টার হার্টকাসেল ইন হিজ হাউস, তারা প্রিপেয়ার করছে টু লেট দেম কাম। এবার চার্লস মার্লো আর তার সাথে আমি কার কথা বললাম? হেস্টিংসের কথা বললাম। এরা দুজন রাস্তায় গেলে যেরকম জিজ্ঞেস করে, ওরা ওই পাবের সামনে গিয়ে পাবের যে ওনার তাকে গিয়ে জিজ্ঞেস করেছে যে মিস্টার হার্টকাসেলের বাড়িটা কোথায় আছেন। তো উনি আবার টনিকে বলেছে তোমাদের বাড়িতে দুজন যাচ্ছে, তারা এরকম তোমার বাবার খোঁজ করছিল মিস্টার হার্টকাসেলের। টনি তো প্র্যাঙ্ক করতে ভালোবাসে। এবার টনি প্র্যাঙ্ক করতে ভালোবাসার ফলে সে কি করলো? সে গিয়ে ওই দুই ভদ্রলোকের কাছে সামনে গিয়ে তাদেরকে বললো যে আপনারা তো ভুল রাস্তায় চলে এসেছেন, আপনাদের অনেক সময় লাগবে, আজকে বরং আপনারা কোনো একটা হোটেলে বা কোথাও একটা ইনে আপনারা আজকে রাতটা রেস্ট করুন, তারপরে আপনারা যাবেন। এখানে বরং একটা ভালো ইন আছে, সেখানে আপনারা চলে যান। বলছে কোথায় আছে তাহলে ইনটা? আজকে তো পৌঁছানো যাবে না, টনি তো প্ল্যান করেছে। বলছে পৌঁছানো যাবে না, দেরি হয়ে গেছে, তোমরা যেতে পারবেন না আপনারা আজকে একটা ইন মানে কি আমরা যেটাকে বলি এটা হোটেল বা মোটেল, এরকম টাইপের কিছু। তা বলেছে ঠিক আছে কোথায়? টনির বাড়িটা কোনটা? মিস্টার হার্টকাসেলের বাড়িটাকে একটা ইন বলে ওদেরকে পাঠিয়ে দিল। চার্লস মার্লোর বাবা তো অলরেডি মিস্টার হার্টকাসেলকে ফোন করেছে। এবার মিস্টার হার্টকাসেলও প্রিপারেশন নিচ্ছে, বিকজ কে আসবে? চার্লস মার্লো আসছে। এবার কেটে হার্টকাসেলকে জানানো হলো, বাবা মেয়েকে জানালো দেখ তোকে দেখতে আসছে যদি। এবং দ্যাট পিরিয়ড, ডিউরিং দ্যাট পিরিয়ড, ওটা না একটা মোটামুটি একটা ভালো একটা বিষয়, মানে মেয়েদের একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাওয়া, এটা একটা মোটামুটি ফিউচারটা সিকিউর ফিউচার হওয়া। তাও কেট হার্টকাসেলের জন্য এটা কিন্তু একটা বেশ ভালো চ্যালেঞ্জ, যেন কোনোভাবেই পছন্দটা যেন ক্যান্সেল না হয়ে যায় বা অপছন্দে পরিণত না হয়ে যায়। তো কেট হার্টকাসেলও শি ইজ অলসো প্রিপেয়ারিং অ্যাকর্ডিংলি, মনে মনে মেন্টালি একটা প্রিপেয়ার হচ্ছে যে যখন চার্লস মার্লো আসবে, অন্তত হোয়াট এভার মে বি দ্য কনভারসেশন, ইট শুড বি ভেরি ফ্রুটফুল। তো ঠিক আছে। এবার কেট হার্টকাসেল ও কনস্ট্যান্স নেভেলি যে বললাম ওর কাজিন, যে ওদের বাড়িতেই থাকে, মিস্টার হার্টকাসেল আর মিসেস হার্টকাসেলের সাথে থাকে, কেটিদের সাথেই থাকে। তো কেট ওখানে ওকে বলে জানিস এমন এমন ব্যাপার, এই মার্লো এরকম আমাকে দেখতে আসছে, বা এমন ব্যাপার, আমাদের একটা বিয়ের কথাবার্তা হতে পারে, এইরকম একটা
ধারণা বা এরকম একটা ব্যাপার, বিষয়টা শেয়ার করলো কার সাথে? কেট হার্টকাসল কার সাথে শেয়ার করলো? কনস্ট্যান্স নেভিলির সাথে শেয়ার করলো। ফাইন। তখন কনস্ট্যান্স নেভিলি বলল যে তাহলে একটা কথা বলি কেট তোকে। কি বলছে? যে কনস্ট্যান্স নেভিলি যাকে বিয়ে করতে চায় তার নাম হচ্ছে হেস্টিংস। তার নাম হচ্ছে হেস্টিংস, মানে জর্জ হেস্টিংস। এইখানে একটা টুইস্ট আছে। এই যে আমরা দেখতে পেলাম মিস্টার হার্টক্যাসল, মিসেস হার্টক্যাসল, তাদের মেয়ে কেটি হার্টক্যাসল তার বিয়ের চিন্তা ভাবনা করছে কার সাথে? চার্লস মার্লোর সাথে বিয়ের চিন্তা ভাবনা আলাদা। এবার তার সাথে প্যারালালি আরেকটা গল্প চলছে। কি গল্প চলছে? ইয়েস, কনস্ট্যান্স নেভিলি হেস্টিংস, এটা তো কনস্ট্যান্স নেভিলির মনে মনে হেস্টিংসকেও পছন্দ করে। কনস্ট্যান্স নেভিলি মনে মনে হেস্টিংসকে নিজের ফিউচার হাজবেন্ড হিসাবে চায় না, ও আগের থেকেই চাইছে, ও আগের থেকেই চায়। কিন্তু গন্ডগোলটা কোথায় এবার বলছি। কনস্ট্যান্স নেভিলির কিছু আমাদের হয় না যে আমরা যেটাকে বলি যে পারিবারিক কিছু সম্পত্তি থাকে, পারিবারিক কিছু জুয়েলারি, ওর অনেক জুয়েলারি ছিল। তো যেহেতু ও ওর আন্টের কাছে থাকতো, এটা বলাই ছিল যে ওর পারিবারিক সূত্রে ওর কাছে অনেক জুয়েলারি আসার কথা। এবার জুয়েলারি তো একটা অনেকেরই লোভ সামলানো মুশকিল হয়ে যায়। স্বাভাবিকভাবে মিসেস হার্টক্যাসলেরও একটু লোভ সামলানো একটু মুশকিল হয়ে গেছে, কারণ আমরা তো দেখতেই পারলাম যে মিসেস হার্টক্যাসল কি হচ্ছে, শি ইজ অলওয়েজ ফন্ড অফ হোয়াট? সিটি লাইফ, ফ্যাশন, এভরিথিং, wealth, riches, luxury। তো আমরা কি দেখতে পাচ্ছি যে all these things are liked by Mrs. Hardcastle। তো স্বাভাবিকভাবেই মিসেস হার্টক্যাসল যে তার সোনামোনা টনি লাম্পকিন ছেলেকে, ওকে কোনোভাবেই বড় ভাবতে পারে না, সেই বাচ্চাই মনে করছে তাকে। তো সে একটু বিগড়ে যাচ্ছে, বিগড়ে গেলেও মায়ের চোখে তো অন্ধ হয়ে আছে মা ভালোবাসায়। তো মা ভাবছে এর সাথে যদি নেভিল, কনস্ট্যান্স নেভিলের বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত সম্পত্তিটা আমাদের বাড়িতেই থেকে যাবে। হ্যাঁ, সোনা গয়নাগুলো ওর জিনিসটা এখানেই আমার ঘরেই রয়ে যাবে। তো মনে মনে মিসেস হার্টক্যাসল ইজ অলসো প্ল্যানিং। কি প্ল্যান করছে? যে নেভিলের সাথে ওর ছেলের বিয়ে দেবে, নেভিলের সাথে ওর ছেলের বিয়ে দেবে। তো এবার এই টনি লাম্পকিন কিন্তু অ্যাকচুয়ালি পছন্দ করে কি করে না সেটা জানার প্রয়োজন এখানে বোধ করেনি। তো যখন নেভিলের সাথে কেট হার্টক্যাসল এটা বলল যে দেখো যে আমার সাথে মিস্টার চার্লস মার্লো দেখা করতে আসছে এরকম, তখন নেভিল বলল শোনো যে একটা কথা তোমায় বলি, ওই আমার যে হেস্টিংস, যে না হেস্টিংসের কিন্তু বেস্ট ফ্রেন্ড হচ্ছে চার্লস মার্লো। আমি তাকে চিনি, আমি কি চিনি তাকে, তার ব্যাপারে আমি আরো কিছু বিশেষ তথ্য আমার কাছে আছে। কি তথ্য? তথ্য হচ্ছে চার্লস মার্লো, কিছু পুরুষ দেখবে অনেক সময় এক একটা জায়গায় তারা কমফোর্টেবল, কেউ কোনো জায়গায় কমফোর্টেবল, শুধু পুরুষ বলবো না, পুরুষ মহিলা সকলের ক্ষেত্রেই এটা হয়। তবে এখানে আমাদের কার কথা বলা হচ্ছে? আমাদের এখানে বলা হচ্ছে চার্লস মার্লোর কথা বলা হচ্ছে। বলছে যে চার্লস মার্লো কি করছে, বলছে ওর কথা বলা হচ্ছে ও কেমন, ও অ্যাকচুয়ালি কেমন একটা, ও হ্যান্ডসাম, ও ইন্টেলিজেন্ট, ও ভেরি মডেস্ট, সব কিছু আছে ওর ভালো সমস্ত গুণ আছে। কেট তখন তাই বলছে যে সবকিছুই ভালো আছে। ডেসক্রিপশন শুনে কেটেরও বেশ ভালো লাগলো, যে তার জন্য কি হলো, ওর একটা গুড ইমপ্রেশন হয়ে গেল রিগার্ডিং মার্লো, যে ওকে ফাইন, ভেরি গুড, তো হি ইজ আ জেন্টলম্যান, তো তার সাথে তো বেশ ভালোই, এভরিথিং উইল বি ওকে। কিন্তু তার একটা ট্রেট, যেই ট্রেটটা যখন শেয়ার করলো নেভিল, কি শেয়ার করলো ট্রেটটাকে? নেভিল বলল যে সে একটু আনইজি ফিল করে ইন দ্য কোম্পানি অফ আপার ক্লাস উইমেন অর লেডিজ। বলে এটা আবার কেমন কথা? বলছে সে কোথায় কমফোর্টেবল? সে হচ্ছে যে একটু লোয়ার ক্লাস, একটু বিলো ক্লাস যদি কোনো মহিলা থাকে তাদের সাথে কিন্তু সে কমফোর্টেবল, কিন্তু যদি একটু আপার ক্লাস কোনো মহিলা থাকে তাদের সাথে হি ইজ নট কমফোর্টেবল, হি ফিলস শাই, চুপচাপ থাকে। শুনলো তো দুজনে যখন কথাবার্তা বললো, তো সবচেয়ে এইটাই হলো যেটা বলা হচ্ছে, দিস ইজ দ্য অড থিং অ্যাবাউট মার্লো, যে হি ইজ টেরিবলি শাই অ্যারাউন্ড আপার ক্লাস উইমেন। তো এটা তো একটা ঠিক আছে হোক, তা নিয়ে অত কিছু ভেবে ওঠেনি। কে ভেবে ওঠেনি? কেট হার্টক্যাসল অত কিছু ভেবে ওঠেনি। তো সেই সময় আর মিসেস হার্টক্যাসলের কথা তো আমি একটু আগেই বললাম যে সে চাইছিল যে টনি যেন কনস্ট্যান্স কে বিয়ে করে বিকজ অফ দ্য জুয়েলারি, যেটা আমি বলেছিলাম, যেটা কনস্ট্যান্স কি করেছিল, ইনহারিট করেছিল জুয়েলারিগুলো। তো আলটিমেটলি মিসেস হার্টক্যাসল এটা জানেন না যে টনি তাকে পছন্দ করে কি না, টনি চায় কি না, বা নাকি নেভিলি চায়। এবার নেভিলের কথা তো আমরা জেনে গেলাম, নেভিলি কাকে চাইছে, ও তো হেস্টিংসকে বিয়ে করতে চাইছে। কিন্তু ঝামেলাটা কোথায়? তার
গেলে তো নেভিলি চলেই যেতে পারে, তাহলে নেভিলি যেতে পারছে না কেন? গয়নাগুলো রাখা আছে মিসেস হার্ট ক্যাসেলের কাছে। ও যদি এটা বলে দেয় যে আমি ওর সাথে বিয়ে করব না, টনির সাথে, গয়নাটাই পাবে না, এই জন্য ও বলছে না, চুপচাপ আছে। এবার আমরা এখানে দেখব যে এই টোটাল যে সিনটা, আমরা এখান থেকে সরে যাচ্ছি, আমরা এখন দেখব যে এখন ওই সেই সময়টার কথা বলছি একটু আগে, যেটা আমি বলেছিলাম যে টনি কোথায় আছে, টনি পাবে আছে, তাই না? অ্যান্ড টনি ওয়াজ ড্রিঙ্কিং উইথ আ গ্রুপ অফ লোয়ার ক্লাস মেন। সেখানে যখন হচ্ছিল তখন বারের ওনার এসে তাকে বলল যে দুজন ফ্যাশনেবল লুকিং মেন, হু আর দোজ টু পিপল? মিস্টার মার্লো অ্যান্ড হেস্টিংস। এরা দুজন এসছে অ্যান্ড দে আর লুকিং ফর মিস্টার হার্টক্যাসেলস হাউস। ওকে, তো তারপর টনি তখন বুঝতে পারলো যে নিশ্চয়ই কিছু হয়েছে, যে এটাই টনিরও কানে অব্দি সেই খবরটা গেছে, বলছে এই তাহলে হচ্ছে মার্লো। বলে তাহলে ঠিক আছে, আমরা একটুখানি ওর সাথে প্র্যাঙ্ক করা যাক, ওকে মার্লোকে একটু ট্রিক করি। আর ট্রিক করে কি বুঝাবো ওকে, কি ট্রিক করব, কি প্র্যাঙ্ক করব, যে হার্টক্যাসেলের বাড়িটাকেই আমরা বলে দিই ওটাই ইন মানে হোটেল। তো দেখা যাক এরপরে খেলাটা কেমন জমে যায়। তখন আমাদের এইটুকু হয়ে গেল আমাদের অ্যাক্ট 1, এটুকু আমাদের অ্যাক্ট 1 শেষ। এবার শুরু হচ্ছে আমাদের অ্যাক্ট 2। 5টা অ্যাক্টে পুরো প্লেটা লেখা হয়েছে, আমি আগেই বলেছি, ঠিক আছে? এবার অ্যাক্ট 2। অ্যাক্ট 2 এ আমরা কি দেখতে পাচ্ছি? হার্টক্যাসেলরা সবাই সবাইকে রেডি করছে, বাড়ির সার্ভেন্টসদেরকে রেডি করছে, বাড়ির নিজেদেরকে প্রিপেয়ার করছে, বিকজ হয় না মেয়েকে দেখতে আসবে জানো, বিকজ তারা খুব ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে, মিস্টার চার্লস মার্লো, ওরা খুব ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে, তাই ওদের একটা ধারণা যেন সবকিছু যেন পছন্দ হয়। বাই এভরিওয়ান ওয়াজ প্রিপেয়ারিং, এভরিওয়ান ওয়াজ বিং প্রিপেয়ার্ড অলসো অ্যাট দ্য সেম টাইম। তো তারপরেই দেখা যাচ্ছে যে সবাই তৈরি হচ্ছে, সেই মুহূর্তেই মার্লোরা ঢুকে গেল। কেন ঢুকে গেল? কারণ টনি তো ওদেরকে কি বলেছিল যে আপনি তো রাস্তা ভুলে এসেছেন, আপনাকে আজকে রাতের জন্য একটা ইনেই থাকতে হবে, আপনি যদি মিস্টার হার্টক্যাসেলের বাড়িতে যেতে চান তাহলে আপনি কালকে যাবেন, আজকে রাতটা বরং ইনে কাটিয়ে নিন। ইন এখানে আছে? বলছে হ্যাঁ আছে, ওই যে ওই বাড়িটা, আর সেই বাড়িটা কার? সেটাই মিস্টার হার্টক্যাসেলের বাড়ি। ব্যাস হয়ে গেল। এবার স্বাভাবিকভাবেই যদি আমরা যদি কেউ একটা কোনো হোটেলে যাই, আমরা তো ওখানে কি করবো, আমরা হোটেলের লোকের সাথে তো সেই রকমই কথা বলবো না, একটা প্রফেশনাল ওয়েতে কথা বলবো, গিয়ে বলবো যে কি কি আছে সুবিধে, কি কি রকম মানে কি কি ধরনের সুবিধে পাবো, অ্যাকোমোডেশন কেমন হবে, বেডগুলো কেমন, ঘরগুলো দেখি কেমন, ওয়াইন টুয়াইন সব ঠিকঠাক আছে কিনা, কোথায় কোন ঘরে খাওয়া হয়। এবার ভাবো এটা আমরা একটা হোটেলে গিয়ে জিজ্ঞেস করছি, আর আমার মেয়েকে দেখতে আসছে, সে যদি এসে আমাকে ঢুকেই এই কথাগুলো জিজ্ঞেস করে, আমার কেমন লাগবে? আসলে পুরো ঘটনাটাই যে একটা মানে ভুল বোঝাবুঝি, সেটা অনেক পরে আমরা জানতে পাই। তো চলো দেখা যাক। তো এখানে মার্লো কি করছে, সোজা বলছে যে ঢুকেই বলছে আমাকে আগে ঘর দেখানো হোক। ও তো ইনি এসছে জানে, আর মিস্টার হার্টক্যাসেল চেয়ে কি কথা, এর সাথে নাকি আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছি। কি রুড বিহেভিয়ার, এত বাজে ব্যবহার, এরকম রাফ, মানে ওর ঠিক মনের মধ্যে কিন্তু জানতো যে ও তো চার্লস মার্লোর ছেলে, খুব ভদ্র, ওয়েল এডুকেটেড, ওয়েল বিহেভড, ওয়েল গ্রুমড। তো কেমন হলো? যাই হোক, মার্লোর একটু ঢুকেই মার্লো বলছে আমাকে আগে ঘরটা দেখানো হোক। তো হার্টক্যাসেল বলছে আসুন আসুন দেখাচ্ছি, কারণ ওরা আসছে মানে এমন নয় যে চা মিষ্টি খেয়ে সাথে সাথে চলে যাবে, এক রাত হয়তো থাকবে, সেদিন থাকবে। বলছে আসুন কোথায় থাকবে দেখাচ্ছি, আমরা যেরকম হয় না গেস্ট রুম দেখাই। এবার মিস্টার মার্লো ভাবছে কি জানি, এসে এরকম বলছে এখন কি বলবো, রুড বিহেভিয়ার। তো কি দেখাবে, কোন রুম দেখাবে, মানে ওর জন্য গেস্ট রুম যেখানে থাকার কথা বা থাকতে দেবে, কারণ অনেক দূর থেকে এসেছে তো, সাথে সাথে চলে যাবে না, হয়তো পরের দিন যাবে, দুদিন এরকম। তো বলছে আসুন দেখাচ্ছি। তো যখন ওকে নিয়ে গেল, তখন হেস্টিংস যখন মিস্টার মার্লোকে নিয়ে গেল, কে নিয়ে গেল? মিস্টার হার্টক্যাসেল। সাথে মার্লোর সাথে কে এসেছিল? হেস্টিংস এসেছিল, জর্জ হেস্টিংস। এবার হেস্টিংস ওখানে একা দাঁড়িয়ে আছে, মার্লো চলে গেল মিস্টার হার্টক্যাসেলের সাথে রুম দেখতে। আচ্ছা, যখন হেস্টিংস দাঁড়িয়ে আছে সেই সময় কনস্ট্যান্স ভেতরে ঢুকেছে। সবাই তো জানে, কনস্ট্যান্সও জানে হেস্টিংস আসবে। তো যখন হেস্টিংসের কাছে কনস্ট্যান্স এই কথাটা শুনলো, যে অ্যাকচুয়ালি হেস্টিংসও জানতো না যে ওই মুহূর্তে মার্লো হেস্টিংস দুজনেই জানে না যে এটা একটা ইন নয়, এটা অ্যাকচুয়ালি মিস্টার হার্টক্যাসেলের বাড়ি। হেস্টিংস তো আর আগে আসেনি, হেস্টিংস তো জানতো না। ওদেরকে যে টনি লাম্পকিন এটা বলেছে ওরা চলে এসেছে, তখন ওরা কনস্ট্যান্সের সাথে দেখা হতে হেস্টিংস হতো বলেছে যে আমরা তো এই আসছি, ইনে আসছি, মানে এটা ইন নয়, এটাই মিস্টার হার্টক্যাসেলের বাড়ি। হ্যাঁ, তো হেস্টিংসও জানতে পারলো। তো এটা শোনার পরে হেস্টিংস ভাবলো যে এটা তো কেমন ব্যাপার, তখন বুঝে গেল যে টনি কি করেছে, আসলে ওদের সাথে একটা প্র্যাঙ্ক করেছে। হেস্টিংস কিন্তু টনির কথা জানতো,
কারণ টনি হচ্ছে ওই একরকম ওদের রাস্তার কাটা। তো টনিকে তো ভালো করে হেস্টিংস চিনবে, কারণ টনি হচ্ছে হেস্টিংস আর মিস নেভিলের মধ্যে একটা, না হয়তো মুখ দেখেনি, ওদেরকে ভালো করে দেখেনি, কথা শুনেছে। হেস্টিংস বলছে যে তাহলে এক কাজ করি, দরকার নেই মার্লোকে বলার, মার্লোকে তাহলে কিছু বলার দরকার নেই, চুপচাপই থাকো। কারণ যদি মার্লোকে এটা জানানো হয় যে ও এই কাণ্ড করেছে, যে ও মিস্টার হার্টক্যাসেলের ইনের মালিক ভেবে নিয়েছে, মার্লো যখনই শুনবে, ও তো আসছে ওই বাড়িতে মিস্টার হার্টক্যাসেলে, যদি বলে আরে শোন আমরা অ্যাকচুয়ালি কোনো ইনে আসিনি, আমরা একটা মিস্টার হার্টক্যাসেলেরই বাড়িতে এসেছি, আর যার সাথে তুই এইভাবে বলি কোন রুমে থাকবো কি থাকবো, সেই হচ্ছে মিস্টার হার্টক্যাসেল, মানে ইয়র উড বি ফাদার ইন ল। তাহলে তো যেই আমাদের চার্লস মার্লো যে একটু সফিস্টিকেটেড কারোর সাথে কথা বলতেই এত এম্বারেস ফিল করে, তার অবস্থাটা কি দাঁড়াবে? বলছে তাহলে সব কিছু গন্ডগোল লেগে যাবে, তার থেকে চলো তাকে আমাদের জানাবারই প্রয়োজন নেই। বলছে ঠিক আছে, তাই বললো যে হি উইল বি এম্বারেস, তাই জন্য ওকে না বলে ওরা চুপচাপই থাকবে, ঠিক আছে বলার দরকার নেই, ওকে ওর মতো নর্মাল বিহেভ করতে দাও, নাহলে হয়তো পালিয়েই যাবে, বলে থাকবোই না আর আমি এখানে। সো লাইক দ্যাট। তো হেস্টিংস তখন কনস্ট্যান্সকে বললো যে চলো আমরা বরং এই সুযোগেই আমিও এসছি তুমিও আছো, এই সুযোগে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, বিকজ দে ওয়ার অলসো ডিজায়ারিং, দে ওয়ার অলসো লঙ্গিং টু গেট ম্যারিড। তো বলছে এই সুযোগেই আমরা চলো দুজনে পালিয়ে যাই এখান থেকে। তো যখন এটাই বললো যে টু ইলোপ মানে এখানে পালিয়ে যাওয়া, কিন্তু শি ওয়াজ রিল্যাক্টেন্ট। কেন? বলছে পালিয়ে গেলে হবে না, আমার প্রচুর জুয়েলারি আছে, আমি যদি পালিয়ে যাই তাহলে তো এগুলো সব রয়ে যাবে, ওটা হলে হবে না, আমাকে ওই জুয়েলারিগুলো নিয়ে যেতে হবে। সো রিল্যাক্টেন্ট টু লুজ হার ফরচুন, যে ওটা করা যাবে না, কি ফরচুন? দ্য জুয়েলস উইচ শি উইল ওনলি ইনহেরিট ইফ শি ম্যারিজ উইথ হার আর্নস পারমিশন, তাইলে শুধু ওই জিনিসগুলো পাবে। আচ্ছা তাহলে কি করবে? তো তাই জন্য বলছে যে ঠিক আছে আমি যাব তোমার সাথে, পালিয়েই যাব, বা আমরা দুজন চলেই যাব, বিয়ে করব, বাট লেট মি হ্যাভ মাই জুয়েলস, আগে আমি গয়নাগুলো নিয়ে নিই। এবার ও গেছে, ও কি করলো? বললো ঠিক আছে। এবার এই সময় মার্লো আসলো, ঘর দেখে টেকে মার্লো ফিরে আসলো। হেস্টিংস টেলস মার্লো দ্যাট বাই কোইন্সিডেন্স কনস্ট্যান্স অ্যান্ড হার কাজিন কেটে আর বোথ অ্যাট হিজ ইন। ও তখন বললো কি, যে তখন হেস্টিংস জানালো যে দেখো একটা কোইন্সিডেন্স, দেখো আমরা এই ইনের মধ্যে এসেছি, এখানে যে কনস্ট্যান্স, মার্লো জানে অ্যাবাউট কনস্ট্যান্স, বলে সাথে কেটো এখানে এসছে, এখানে কেটো এসছে, মানে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স যেটাকে বলা হয়। বলে তাই নাকি? এবার কেট এসছে, তো কেট এসে তোর সাথে কথা বলতে আসবে, তো ভালো কথা। এবার কেট যখন ওর সাথে কথা বলতে আসছে, তখন কি হচ্ছে, কেট আসছে কিন্তু মার্লো কিন্তু কনভারসেশনের মধ্যে একটুকু ফ্রি নয়, স্বাচ্ছন্দ্য বোধ করছে না, মানে এতটাই ও এম্বারাসড, এতটাই ও আনইজি ফিল করছে, ও কেটের চোখে মুখের দিকেই তাকাচ্ছে না, একটু অন্যদিকে তাকাচ্ছে। মার্লো কার সাথে কথা বলতে ভালোবাসে? একটু বললাম একটু লো ক্লাস, একটু লোয়ার ক্লাস হবে, বেশি হাইফাই কিছু সোসাইটির হবে না, তাদের সাথেও খুব কমফোর্টেবল। ও তাদের সাথে ও নিজের পুরো মানে কি বলবো, নিজের স্পিরিটটাকে ও একদম ওপেন আপ করে। তো বলছে এখানে কনস্ট্যান্স তখন বললো যে চলো আমরা বরং যাই। কেট তখন এন্টার করলো, ট্রাই টু এনগেজ মার্লো ইন কনভারসেশন, দুজনের মধ্যে আলোচনা হচ্ছে। কিন্তু হেস্টিংস অ্যান্ড কনস্ট্যান্স দেখা গেল ওরা দুজনে কথা বলতে বলতে ভাবলো ঠিক আছে ওরা আলোচনা করুক, ওরা গল্প করুক, আমরা একটু সাইড করি, আমরা একটু আমাদের মতন থাকি। তো সেই সময় ওরা দুজন ছিল। মার্লোকে দেখা যাচ্ছে দ্যাট অ্যাট দ্যাট মোমেন্ট হি ওয়াজ টু নার্ভাস টু কমপ্লিট হিজ সেন্টেন্স, ইভেন হি কুড নট সে আ কমপ্লিট সেন্টেন্স, এত নার্ভাসনেস মার্লোর মধ্যে। তো আর আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবে, অর ইভেন লুক অ্যাট কেটস ফেস, ও কেটের ফেসের দিকেও তাকায় না, আমি কেটের ফেসটার দিকেও ভালো করে ও দেখছে না, মানে এতটা নার্ভাসনেস ওর মধ্যে। হয়তো কেটের ফেসটা না দেখা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নার্ভাসনেসের জন্যই ও কেটের মুখের দিকেও তাকায় নিয়ে আছে। তারপরে কি হলো, তাড়াতাড়ি করে কোনোভাবে ওদের কথাবার্তা শেষ হলো, বিকজ হি ওয়াজ নট এনজয়িং মাচ, who was not enjoying, Marlo was not enjoying that conversation, so he wanted to rush from that place as soon as possible. So he rushed off. Before just leaving that house, before leaving that stage, I mean যেখানে তো স্টেজ, এটা যেহেতু প্লে হচ্ছে, একটা ড্রামা হচ্ছে, প্লে হচ্ছে, তো বিফোর মানে লিভিং দ্যাট স্টেজ, কেট কি করলো যে ও যদি ও যদি এতটা শাই না হতো, মার্লো যদি এতটা শাই না হতো, তাহলে কিন্তু কেটের হয়তো ওকে পছন্দই হয়ে যেত। কারণ মার্লোর এই শাইনেসটা একটু বাড়াবাড়ি টাইপের শাইনেস, তো এটা একটা ফার্স্ট, যেটাকে আমরা বলি এখানে ওদের দুজনের মধ্যে পরিচয় পর্ব, দুজনকে ভালো লাগা না লাগা তার উপরে ডিপেন্ড করে। সেখানে মার্লোর ওই অ্যাটিটিউডটা কিন্তু মোটেও
কেটের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল হয়তো হলো না। যদি এই শাইনেসটা না দেখাতো তাহলেই হয়তো সবকিছু ঠিক হয়ে যেত। এটা আমাদের এখানে কনস্ট্যান্স এইটা বললো। আচ্ছা, তারপর টনি আর কনস্ট্যান্স এন্টার। টনি আর কনস্ট্যান্স তারপরে দুজনে ওখানে ঢুকলো, পেছন পেছন হেস্টিংসও ঢুকছে অ্যান্ড মিসেস হার্টক্যাসেল। এবার টনি কনস্ট্যান্স ঢুকছে আর হেস্টিংস আর সাথে সাথে কে হেস্টিংস আসছে আর মিসেস হার্টক্যাসেল। আর মিসেস হার্টক্যাসেল কেন আসছে? মিসেস হার্টক্যাসেল তো জানে এরা হচ্ছে গেস্ট। মিসেস হার্টক্যাসেল মিস্টার হার্টক্যাসেল তো জানেই যে মার্লোরা আসছে ওর মেয়েকে দেখতে। তো হেস্টিংস হচ্ছে মিস্টার মার্লোর সাথে আসছে, তো মিসেস হার্টক্যাসেল তার সাথে মানে অ্যাকম্পানি করছে, সময় দিচ্ছে তার সাথে। কারণ কেটের সাথে কে কথা বলছে এখন? মার্লো কথা বলছে। আচ্ছা, মিসেস হার্টক্যাসেল তার সাথে আছে আর তাদের সাথে ঢুকছে টনি অ্যান্ড কনস্ট্যান্স নেভিলি। এবার কনস্ট্যান্স নেভিলি কি করছে? ও তো মিসেস হার্টক্যাসেলের কাছে শো করে, নাটক করে, এমন অ্যাক্টিং করে অ্যাজ ইফ শি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন টনি, অ্যাজ ইফ শি লাইকস টনি, অ্যাজ ইফ শি ইজ রেডি টু ম্যারি টনি ওয়েন এভার শি উইল বি আস্কড টু ডু। তো মিসেস হার্টক্যাসেলের মাথায় এটা একদমই আসেনি, বিন্দুমাত্র আসছে না যে এই যে মানুষটা যার কথা বলা, যার সাথে মিসেস হার্টক্যাসেল হেঁটে বেড়াচ্ছেন, এই হেস্টিংসই যে তার যে সমস্ত ইচ্ছে, তার সমস্ত স্বপ্নটাকে জল করে দেবে, সেটা কোনোভাবেই মিসেস হার্টক্যাসেলের কিন্তু কল্পনার মধ্যেও এখনো নেই। আচ্ছা, এবার আমরা দেখবো যে কনস্ট্যান্স কি করছে। কনস্ট্যান্স মিসেস হার্টক্যাসেলকে একটু খুশি করার জন্য টনির সাথে ফ্লার্ট করার, মানে একটু নিজেকে ফ্লার্টেশাস বোঝানো হচ্ছে, টনির সাথে একটু ফ্লার্ট করার মতন অ্যাক্টিং করছে। এটা টনিও জানে এটা অ্যাক্টিং এবং নেভিলিও জানে এটা অ্যাক্টিং, শুধু মিসেস হার্টক্যাসেলের চোখে ধুলো দেওয়া হচ্ছে। তো মিসেস হার্টক্যাসেল মনে মনে খুশি, চলো ঠিক আছে, সবকিছু চলছে একই রকম, যেমন আমার ডিজায়ার, যেমন আমি চাইছিলাম, যেমন আমার ইচ্ছে, অ্যাকর্ডিংলি চলছে, ভালো জায়গা। হেস্টিংসও এখানে দেখানো হচ্ছে, সেও ব্যাপারটাকে আরেকটু শক্ত করার জন্য, ওদের এই বিহেভিয়ারটা, মিসেস হার্টক্যাসেলের সেই বিশ্বাসটাকে আরো বেশি শক্ত করার জন্য টনি আর নেভিলির দিকে আঙ্গুল দিয়ে ওই আমাদের হেস্টিংস বলছে যে ওরা দুজন বেশ ভালোই আছে, দ্যাট দে আর বেথ্রোথ, দুজন তো দুজনের মধ্যে বেশ ভালোই ওরা জমেছে। মানে এটাও একটু বুঝিয়ে দিল যে ওকেও না, ওকে নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই মিসেস হার্টক্যাসেল, এটা তো ভাবনাই আসে না। তাও আর একটু বলেন ওই চোরের মন পুলিশ পুলিশ ব্যাপারটা আর কি। ও এই কথাটা বলে মানে ওর কথা কোনোভাবেই মিসেস হার্টক্যাসেল ভাবছে না যে মিস্টার হেস্টিংস কোনো না কোনোভাবে ওর স্বপ্নের মধ্যে জল দিয়ে ঢেলে যেতে পারে, কিন্তু ও নিজেই ওই বলে যে হ্যাঁ চোরের মন পুলিশ পুলিশ, ও নিজের থেকেই আগের থেকে বলে দুজন তো মনে হয় বিচ্ছোত, মানে দুজনের তো মনে হয় দে আর এনগেজড। টনি তখন অবজেক্ট করেছে, না আমি এনগেজ না। কারণ টনি কিন্তু নেভিলি মানে কনস্ট্যান্স নেভিলির একটা মনে মনে চিন্তা, কি চিন্তা, যে যদি ওর অ্যাটিটিউডে মিসেস হার্টক্যাসেল মানে পছন্দ না করেন বা মিসেস হার্টক্যাসেল যদি খারাপ পান বা মিসেস হার্টক্যাসেল যদি রেগে টেগে যান, তাহলে গয়নাগাটি সব চলে গেল। কিন্তু টনি নাম কিন্তু মায়ের বলে না ওই মানে খুব আহ্লাদে বড় হচ্ছে, ও অত কিছু চিন্তা করে না। কে বলেছে না আমি তোমাকে মোটেও আমি বিদ্রোহ না, এরকম একটা ব্যাপার। টনির অত নাটক করার তো কারো কিছু কোনো ব্যাপার নেই, টনির তো নাটকের কোনো কারণ নেই এখানে। তো যাই হোক, তো টনি সেটাকে অবজেক্ট করলো আর হেস্টিংস তখন মিসেস হার্টক্যাসেলকে বলল যে একটা মানে টনির সাথে একটু কথা বলি, যাতে বুঝি, ওর সাথে কথা বলি। অ্যান্ড কনস্ট্যান্স অ্যান্ড মিসেস হার্টক্যাসেল তখন চলে গেল, বলে আমি একটু দেখি, ওকে একটু বোঝাই। তখন যখন হেস্টিংস টনির কাছে রিভিল করলো যে আমি কনস্ট্যান্সকে ভালোবাসি, তো টনি দেখলো ভালো হলো, আমার মাথার থেকে বোঝা নেমে যাচ্ছে। হ্যাঁ, টনিও খুশি। তা বলছে ঠিক আছে, তাহলে আমি তোমাকে, আর মিস্টার হেস্টিংস বলছে যে আর আমি ওর সাথে পালিয়ে যেতে চাই, আই ওয়ান্ট টু ম্যারি হার অ্যান্ড আই এম জাস্ট উই ওয়ান্ট টু ইলোপ মানে পালিয়ে যাওয়া। তো আমি বিয়ে করতে চাই, আমি পালিয়ে যেতে। তো টনি তো দেখে খুব থ্রিল, মানে দারুণ কাজ একটা, ও তো প্র্যাঙ্ক করতে ভালোবাসে, এইরকম মজারটে লোক, মানে সবকিছুতে আনন্দ, সবকিছুর থেকে আনন্দ পাই। এবার তো একটা মানে জেনুইন একটা রিজন হচ্ছে, জেনুইন একটা কারণ হচ্ছে যেটার থেকে ও বেশ আনন্দ নিতে পারে। একটা অ্যাডভেঞ্চারাস জব ওর কাছে। কি কাজ? বলছে ঠিক আছে আমি প্রমিস করছি, চলো তোমাদের দুটোকে পালিয়ে যেতে আমি সাহায্য করব। এবার পালিয়ে যাবে কি করে? পালিয়ে যাওয়ার জন্য তো ওই যে একটা মাথায় আছে গয়না লাগবে। তো টনি বলে ঠিক আছে, আমি আমার মায়ের আলমারি থেকে চুরি করে, বাক্সর থেকে আমি চুরি করে নিয়ে চলে এসে দিয়ে দেবো তোমার কাছে। তো টনি বলছে আমি দিয়ে দেবো, বিয়ে মানে সব দিয়ে দেবো। তো ভালো। তো যাই হোক, তার আগে অবধি আমাদের অ্যাক্ট 2 শেষ। এবার শুরু হচ্ছে অ্যাক্ট 3। 3-এর মধ্যে আমরা কি দেখবো? হার্টক্যাসেল অ্যান্ড কেট এরা কি করছে? তাদের ইমপ্রেশনস অফ মার্লো দুজনে শেয়ার করছে। মানে কি, বাবা আর মেয়ে দুজনে আলোচনা করছে, সন্ধ্যাবেলায় বসে দুজনে আলোচনা করছে যে কেমন লাগলো মার্লোকে, কার কেমন লাগলো। স্বাভাবিকভাবেই মিস্টার হার্টক্যাসেলের তো মার্লোকে ভীষণ রুড মনে হবে, খুব অভদ্র বলে মনে হবে, খুব অসভ্য বলে মনে হবে,
যে যেই অ্যাটিটিউড দেখিয়েছে এটা একটুও এক্সপেক্টেড ছিল না। আর সেই সময় সেও বললো, কেটিও বললো যে ওরও কেমনটা লেগেছে তাকে নিয়ে, তার সম্পর্কে কেমন হয়েছে। ও প্রচণ্ড বেশি শাই, এত শাই যেটা এক্সপেক্টই করা যায় না, এত লাজুক হয় নাকি ছেলেরা, এরকমভাবে মেয়ে আলোচনা করছে। কিন্তু যে মানে সাথে সাথে মেয়ে আবার বাবাকেও বলছে, বাবা একটা কথা বলি, উই শুড গিভ মার্লো অ্যানাদার চান্স। কারণ কেটের কিন্তু একটু একটু হলেও ওর মার্লোকে পছন্দ হয়েছে, মার্লোকে এমনি ওর খারাপ লাগেনি, শাই তো ফিল করেছে, আর তো কিছু খারাপ কোনো কিছু তো করেনি, বলেছে ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যে মার্লোর ভালো ফ্যামিলি, একটা ওয়েল টু ডু ফ্যামিলি, রিচেস আছে, অনেক ওয়েলথ আছে, তো তার সাথে যদি বিয়ে হয় তাহলে স্বাভাবিকভাবেই ওরও ফিউচারটা অনেক সিকিওরড হয়ে যাবে। তো এটাও তো ওর একটা মানে ফিউচারটাকেও একটা সিকিওর করার একটা টার্গেট। বলছে দাঁড়াও বাবা আরেকটা চান্স দিয়ে দেখি, আরেকটা চান্স দিয়ে দেখা যাক ওকে সে কেমন। এই টনি তখন হেস্টিংসকে এসে কি করলো, ওই যে বলেছিল টনি ওর মায়ের কাছে জুয়েলারিটা রাখা আছে, বলছে চা দাঁড়াও আমি মায়ের কাছ থেকে জুয়েলারি বাক্সটা মায়ের ঘরের থেকে চুরি করে এনে ও কাকে দিয়ে দেয়, ও হেস্টিংসকে দিয়ে দেয়। এই নাও, এই যে কনস্ট্যান্সের সমস্ত জুয়েলসগুলো এখানে থাকলো, এটা তুমি আমি মায়ের ড্রয়ার থেকে চুরি করে এনেছি, নাও এবার তো তোমরা পালিয়ে যেতে পারো, আর তো কোনো অসুবিধা নেই, গয়নাও দিয়ে দিলাম, যাও আমাকেও মুক্ত করো। মাইট বি টনিরও হয়তো তাই, নাহলে ওর এত করার কিসের, আনন্দটা কি, বা বলা যায় না ও তো এই ধরনের কাজ করতে ভালোই বাসে, এতদিন সবার উপরে প্র্যাঙ্ক করেছে, এবার মায়ের উপরে প্র্যাঙ্ক করবে আর কি, ঠিক আছে। তো বলছে কনস্ট্যান্স আর মিসেস হার্টক্যাসেল, তারপর ওরা তো একটু সরে গেছিল, কখন চলে গেছিল, ওই যে টনিকে হেস্টিংসের সাথে ছেড়ে দিয়ে চলে গেছিল, তো এই সময়ের মধ্যে যা কিছু হয়ে গেল এর পরের দিকটাতে এবার মিসেস হার্টক্যাসেল আর কনস্ট্যান্স ঢোকে এবং হেস্টিংস ততক্ষণে ও ওখান থেকে বেরিয়ে যায়। এবার কনস্ট্যান্স কি করছে, বারবার ওর আন্টকে বোঝাবার চেষ্টা করছে, এতক্ষণে এখন তো কনস্ট্যান্স কিন্তু এখনো জানে না যে অলরেডি ওর আন্টের কাছে যে ওর জুয়েলারিটা আছে সেটা চুরি করে টনি এনে হেস্টিংসের হাতে দিয়ে দিয়েছে, এটা কিন্তু কে জানে না এখনো অব্দি, নেভিল জানে না এখনো। তো নেভিল ওর আন্টিকে বলছে, আন্টি আমি না একটু আমার গয়নাগুলো দাও না, একটু পরে দেখতে চাই, একটু পরবো, আমি পরে দেখতে চাই। ও বারবার চাইছে, ও পরে দেখার বাহানায় যদি নেয় তারপর পালিয়ে যাবে, ঠিক আছে। এবার কিন্তু ওর আন্টি কোনোভাবেই ওকে দেয় না, মিসেস হার্টক্যাসেল তো কোনোভাবেই মানে না, কোনোভাবেই দিতে রাজি নয়। সো তারপর টনি ওকে সাজেস্ট করলো যে মিসেস হার্টক্যাসেলকে বললো, টনি তখন মিসেস হার্টক্যাসেল, আরে বারবার তোমার কাছে চাইছে, বলো না যে তোমার নাই চুরি হয়ে গেছে, বলো না। আসলে মিসেস হার্টক্যাসেল জানে না যে সত্যি সত্যি চুরি হয়ে গেছে, বলে দাও না, নেই তোমার চুরি হয়ে গেছে, বলে দাও না। এবার হার্টক্যাসেলকে বলতে বলেছে জুয়েলস আর মিসিং উইচ শি ডাজ আপসেটিং কনস্ট্যান্স ডিপলি, কনস্ট্যান্সের মন খারাপ হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আর মিসেস হার্টক্যাসেল বলছে ঠিক আছে তাহলে অন্তত আমার মাথাটা কম খাবে, আমাকে বারবার বিরক্ত কম করবে। তো মিসেস হার্টক্যাসেল ওই কথা শুনে তাই বলেছে। তো টনি আবার তারপরে কনস্ট্যান্সকে, মিসেস হার্টক্যাসেল মনে মনে হচ্ছে ঠিক আছে বলে দিলাম, আর এদিকে টনি গিয়ে নেভিলকে আস্তে আস্তে বলল যে শোনো চিন্তার কোনো কারণ নেই, কোনো গয়না তোমার চুরি হয়নি, আমি গয়না চুরি করে হেস্টিংসের কাছে দিয়ে দিয়েছি। তো ভালো কথা, তো আর এখন হেস্টিংস তৈরি হচ্ছে, তুমি আর হেস্টিংস এখন পালিয়ে যাবে, তোমাদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, তো তোমরা দুজন পালিয়ে যাবে। তো সেই সময় মিসেস হার্টক্যাসেল গেছে ওর ঘরে, গিয়ে দেখছে সত্যি সত্যি জুয়েলস আর মিসিং। যে কি কথা হলে তারপর কি করলো, এবার বলা হচ্ছে যে টনি তখন ওদেরকে রিঅ্যাসিওর করলো, যে কনস্ট্যান্সকে বললো যে কোনো চিন্তার কোনো কারণে পালিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, বন্দোবস্ত হচ্ছে, তোমার গয়নাগাটি সমস্ত হেস্টিংসের কাছে। ভালো কথা। এই করে মিসেস হার্টক্যাসেল যখন দেখলো যে ওর সত্যি সত্যি গয়নাগুলো হারিয়ে গেছে, টনি তখন ওর মাকে বলল, যে মাকে গিয়ে উল্টো টিজ করছে, মানে ছেলেটা তো বলে না বিগড়া সন্তান, একদম বিগড়ে যাওয়া এক সন্তান আর কি। সো টনি এখানে তখন ওর মাদার ওয়াজ সো মাচ ডিস্ট্রেস, কারণ তার কাছে ওই গয়নাটাই বিশেষ করে মানে বিশেষ একটা ব্যাপার ছিল, আর কি করবে। তো যাই হোক, তারপর কেট আসলো, কার সাথে, কেট মানে কে, মিসেস হার্টক্যাসেল, মিস্টার হার্টক্যাসেলের মেয়ে, তাদের যে সার্ভেন্টের কি নাম, পিম্পল। সার্ভেন্টের নামটাও বেশ ভালো না, তো সার্ভেন্টের নাম কি, সার্ভেন্টের নাম হচ্ছে পিম্পল। তো পিম্পলের সাথে ঢুকলো অ্যান্ড ওয়ারিং দ্য ওল্ড ফ্যাশন ড্রেস, কারণ সন্ধ্যেবেলায় আমি কি বলেছিলাম, দিনের বেলায় সে ফ্যাশনেবল, দিনের বেলায় সে খুব মডার্ন জামা কাপড় পরে, কিন্তু বাবা বাড়িতে থাকে, বাবা যেহেতু একটু অত মডার্ন অতটা ওল্ড ফ্যাশন সেই জিনিসগুলো পছন্দ করে না, তো বিকেলবেলা ও যখন আসলো তখন ও কি পরলো, ও তখন একটা সিম্পল একটা ওল্ড ফ্যাশন ড্রেস পরে আসছে, বিকজ ওর বাবা সেটাকে প্রেফার করে। এখানে বলছে শি হ্যাজ লার্নড অ্যাবাউট টনিস প্র্যাঙ্ক, এবার তো ওরা তো বুঝতে পেরেছে, ওরা তো জেনে গেছে, তখন ততক্ষণে কেট ওরা সবাই বুঝে গেছে যে কি ঘটনা ঘটেছে, যে টনি এই কাজ করেছিল জন্য মার্লো ওটাকে ইন ভেবে এসেছে, তখন অব্দি তো ওরা জানতো না,
যে মারলো ওটাকে যে একটা হোটেল ভেবে এসেছে, একটা ইন ভেবে এসেছে, না কেট জানতো না মিস্টার হার্টক্যাসেল জানতো। ওটা পরবর্তীতে কিভাবে জানলো? কনস্ট্যান্স নেভিলি জানলো। কার থেকে? হেস্টিংস থেকে। কনস্ট্যান্স নেভিলি গিয়ে ওটা কাকে জানালো? কেটকে জানালো। এবার কেট বলছে এই ঘটনা, তাই জন্য আমি ভাবছি ও এইভাবে কেন কথা বলছে, আসছে দেখা করতে, এইরকম ভাবে পালিয়ে যাচ্ছে। আর ও কি মনে করছে একটা হবে হোটেলের মধ্যে আরেকজন কোনো একজন, না সেটা ভাবেনি, ও তো শুনেইছে কেটি আসছে। ঠিক আছে, তো পিম্পল তখন বললো যে মারলো আসলে মনে হয়, কিন্তু যখন ও ওখানে ঢুকেছে ইনের মধ্যে, কেট যখন একটা সিম্পল একটা ওল্ড ফ্যাশন একটা কাপড় পরে ঢুকেছে, ওকে দেখে ভেবেছে একটা মেড, ওখানকার কাজের মেয়ে, একটা বার মেড, যেরকম ইন মানে ওখানে ওয়াইন্স টোয়াইন্স থাকবে, ড্রিঙ্ক ফিঙ্ক হয়, তো সেখানে বলছে মনে হয় একটা বারমেড ভেবেছে তোকে। পিম্পল বলছে যে তোমাকে সিম্পল ওল্ড ফ্যাশন কাপড় চোপড় পরা, বলছে নিশ্চয়ই তোমাকে মারলো কি ভেবেছে এবার? একটা বারমেড ভেবেছে। আর মারলো কেমন? বারবার বলেছে একটু লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে যদি কোনো মহিলা বিলং করে তাদের সাথে খুব ফ্রি থাকে, ও তাদের সাথে খুব ফ্লার্টেশাস হয়ে যায়। বুঝতে পারলে তো? তো ঠিক আছে, মানে বলার পরে ও তখন তাই হলো। এবার কেট তখন বললো যে ঠিক আছে, যখন তাই হচ্ছে, ও যখন আমাকে মারলো, যদি আমাকে এখন মেডই ভাবে, কেন মেড ভাবলো? আগে তো দেখা হয়েছিল, ইয়েস, ওই জন্যই বলেছিলাম যে ভালো করে খেয়াল করো, তখন কিন্তু মুখ দেখেনি, তখন এতটা লজ্জা পাচ্ছিল, মুখ দেখেনি। হ্যাঁ, তো তারপরে বলেছে ঠিক আছে তাহলে আসছে যখন, তাহলে এই সুযোগটাই নিই। এবার তো আমাকে হাই ক্লাস সোসাইটির মহিলা ভাবছে না, আমাকে একজন লোয়ার ক্লাস সোসাইটির একটা বারমেড ভাবছে। দেখা যাক এবার মারলোর আসল রূপটা দেখতে পারবো, রিয়াকশনটা দেখতে পারবো। এবার কেট তখন ওই একজন মেয়েদের মতন প্রিটেন্ড করেই ও মারলোর সাথে কথা বলতে গেল। সেই লোয়ার ক্লাস উমেনরা যেরকম অ্যাকসেন্টে কথা বলে ওই রকম অ্যাকসেন্টেই কথা বলছে। মারলো তার কাছে তখন মারলোর মনে হচ্ছে, মারলো তখন খুব ফ্রি, হি অলসো ওপেন্ড হিমসেলফ আপ, সেও নিজেকে একদম মন খুলে কথা বলা শুরু করলো। সে বলছে খুব সুন্দর তুমি দেখতে, লাইক দ্যাট, এটা ওটা এটা, হ্যাঁ, মানে ওয়ার্ডস অফ অ্যাপ্রিসিয়েশন, মানে একের পর এক মারলোর মুখ দিয়ে বেরোচ্ছে। অ্যান্ড হি স্টার্টেড ফ্লার্টিং উইথ হার, ওর সাথে ফ্লার্ট করা শুরু করে দিল। ইভেন হি ট্রাই টু কিস হার। এবং ওই মুহূর্তেই মিস্টার হার্টক্যাসেল ঘরে ঢুকে গেছে। এবার টিল নাও মিস্টার হার্টক্যাসেল ডাজ নট নো যে মিস্টার মারলো এখানে এটাকে একটা ইন ভেবে আছে। মিস্টার হার্টক্যাসেল ভাবছে কি অসভ্য ছেলে রে ভাই, কেমন কি ধরনের অ্যাটিটিউড, প্রথমেই এসে রুম দেখতে চাইলো, তারপরেই এসে এটা ওটা, এত রুড বিহেভিয়ার, এত অ্যারোগেন্ট বিহেভিয়ার, আবার এখন আমার মেয়েকে ওই রকম মেয়ের সাথে বিহেভ করতে গেছে, সো ব্যাড, ভদ্রতা জানে না। তো তো মিস্টার হার্টক্যাসেল এগুলো করছে। এবার ওই মুহূর্তেই মারলো যখন দেখলো মিস্টার হার্টক্যাসেল চলে আসছে, মারলো ওখান থেকে চলে গেল। তখন মিস্টার হার্টক্যাসেল কেটকে বললো যে আমার মনে হচ্ছে না এই মারলোকে না বাড়ির থেকে বের করে দিতে হবে, হি ইজ নট সুটেবল, he cannot be a very perfect match for you, we don't expect that kind of son-in-law in our house. তো কিন্তু এই মুহূর্তে কে তখন ওর বাবাকে বললো তুমি এক কাজ করো বাবা, জাস্ট গিভ সাম টাইম, একটু সময় দাও, ফর হোয়াট? টু প্রুভ টু হিম দ্যাট মার্লো ইজ নট হোয়াট হি সিমস। মানে এখন গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কেটকে তুমি দেখো একটা জিনিস, কেট কিন্তু অনেক বেশি ওভারওয়েলমড হয়ে আছে, কেট কিন্তু অনেক বেশি ইনক্লাইন্ড টুয়ার্ডস মার্লো, বিকজ ওর কাছে এটা সিকিউরড ফিউচার। ঠিক আছে, এইটুকু আমরা দেখছি অ্যাক্ট 3 এখানে অবধি শেষ। এবার আসছি আমরা অ্যাক্ট 4। অ্যাক্ট 4 এ আমরা দেখব যে মিস হেস্টিংস আর তার সাথে মিস কনস্ট্যান্স আর তার সাথে হেস্টিংস দে আর প্ল্যানিং ফর এলোপমেন্ট, পালিয়ে যাওয়ার প্ল্যানিং চলছে। সেই সময় যে ও বলল যে কনস্ট্যান্স বলল হেস্টিংসকে যে শুনতে পারলাম, কি শুনতে পারলাম, যে মিস্টার স্যার চার্লসকে, চার্লস মার্লোর বাবা, চার্লস একই নাম, একটা সময় ছিল এরকম চার্লস, দেখবে ওই সময় একই নামের কয়েকটা ইতি থাকে। তাই বলছে যে শি হ্যাজ হার্ড স্যার চার্লস যে আসছে ওখানে, কোথায় আসছে, যে ওইখানে দেখা করতে আসছে, যে ওনার ছেলেও এসছে, মার্লোরাও এসছে, তাই ওর বাবাও ওইখানে আসছে। বলে তখন হেস্টিংস বলছে তাহলে তো আমাদের এখানে যে সব কিছু জানাজানি হয়ে যাবে এবার, মানে এই সমস্ত যে এখন সব কিছু ডিসক্লোজ হয়ে যাবে। কি কি ডিসক্লোজড হয়ে যাবে? যে আমরা আগের থেকে জানতাম, আমরা ব্যাপারগুলোকে লুকিয়েছি, ব্যাপারটা আরো একদম মানে কি বলবো, একদম কি বলে ওটাকে, হ্যাঁ জগা খিচুড়ি হয়ে গেছে। বলে এগুলোর থেকে মনে হচ্ছে পালিয়ে যাওয়াটাই ভালো, এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো। তো দুজনে মিলে তখন বললো যে হেস্টিংস বললো কনস্ট্যান্সকে যে আমি এক কাজ করো, বরং কিন্তু আমরা যদি দুজন এখন পালিয়ে যাব, কিন্তু এই যে জুয়েলারি বক্সটা তো নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করা উচিত না, আমি না জুয়েলারি বক্সটা আমি মার্লোর কাছে রেখে যাই, সেফ থাকবে কাজটা দিতে।
ওটা নিয়ে নিয়ে দৌড়ে কোথায় যায়, মানে আমরা পালিয়ে যাব, নিজেদেরকে নিয়ে আগে পালিয়ে যাই। আবার এত গয়না গাটি, এত সোনা গয়না নিয়ে যাওয়া, জুয়েলারি নিয়ে যাওয়া, ওটা বরং আমার বন্ধু, খুব ভালো বন্ধু তো, বিশ্বাস আছে, ভীষণ আমার বিশ্বস্ত, তো আমি ওর কাছে, ওর কাস্টাডিতে রেখে যাচ্ছি, ও নিয়ে যাবে, আমি ওর থেকে পরে কালেক্ট করে নেব। ভালো কথা, এইটুকু তো কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার মার্লোকে দেখা যাচ্ছে, মার্লো আসছে, কংগ্রাচুলেট করছে, যে এই ভেবে যে আমি ভালো কাজ, আজকে একটা কাজ করি, মানে কংগ্রাচুলেট মানে আমার কাছে এই গয়নাগাটিগুলো আছে, এতগুলো রাখা ঠিক না, যাই আজকে আমি মিসেস হার্টকাসেলের সাথে গিয়ে একটু কথা বলে তার কাছে বরং রেখে আছে, সে তো ইনের মালকিন না, সে তো ইনের মালকিন, আমি এখানে থাকছি, আমার কাছে বরং মালকিন, তার কাছে ভালো ঠিকঠাক সেফ থাকবে, তার কাছেই বরং রেখে আমি যাই। তো সেই মনে মনে হচ্ছে, বাহ, আমি একটা বড় কাজ করলাম, আরও সেফ জায়গায় রেখে দিলাম। গল্পটার খেলাটা বুঝতে পেরেছো তো, টুইস্টটা কোথায়? হ্যাঁ, এবার যখন ওখানে গেল সেফ রাখার জন্য, হেস্টিংস তখন আসলো, আর মার্লো তখন বললো যে এই শোনো হেস্টিংস, এক কাজ করি, তোমার এই যে গয়নাগুলো আছে না, আমি গয়নাগুলো একদম সেফ আছে, চিন্তা নেই, আমিও তো দৌড়োদৌড়িতে থাকি, গয়নাগুলো এই যে ইনকিপার, ইনের যে মালকিন ইনকিপার, তার কাছে আমি রেখে দিয়েছি। বলছি কি কথা? হ্যাঁ, মার্লো ও বলছে। এবার হেস্টিংস তো হেস্টিংস বলছে কি, ভগবান, কি হয়ে গেল, যে তার মানে মিসেস হার্টকাসেলের কাছে ওর গয়না আবার ফিরে চলে গেল, এত কিছু করার পরে আবার সেখানে ফিরে চলে গেল। এবার দেখো, মিস্টার হেস্টিংসও তো জানায়নি মার্লোকে কিছু, এটাও তো একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন এখানেও আসবে। যখন মার্লো জানাল, তুই আমাকে কিছু জানাসনি কেন, এত ভালো বন্ধু হওয়ার সত্ত্বে, এখানেও একটা অবিশ্বাসের কথা আসছে। এবার হার্টকাসেল তখন ঢুকলেন এবং মার্লোর সাথে ওর একটু কথোপকথন শুরু হয়েছে, যে কারণ শুরু হয়েছে কি, যে মার্লোর যে সার্ভেন্ট এসছে তারা ড্রিঙ্ক করে আছে, দে আর ড্রাঙ্ক, ঠিক আছে, ওদের গাড়ি ফাড়িতে এসছে না, ওদের সার্ভেন্টস আর ড্রাঙ্ক। তো হার্টকাসেল তখন বলছে যে তুমি ভাবতে পারিনি, তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার অভদ্র ব্যবহার সব কিছু মিলে আমরা ভাবতে পারিনি, ইউর রুডনেস দেখছে তুমি, হাউ ক্যান ইউ বি স্যার চার্লস সন, স্যার চার্লস যাকে আমরা এত একজন রেপিউটেড, একজন রেসপেক্টেবল একটা জেন্টলম্যান, তার ছেলে হয়ে এইরকমটা আচরণ তুমি করছো, এটা আমরা তো এক্সপেক্টই করতে পারিনি। তো তখন মার্লো কি করলো, যে মার্লো তো প্রথমে বুঝতে পারছে না কি বলতে চাইছে, কি বলে স্যার আমার, আবার স্যার আমার বাবাকে কি করে চিনল, কে অন করলো রে, কে আনমিউট করেছিলে, মিউট করে দাও গো। ঠিক আছে, তারপরে বলছে এখানে যে হার্টকাসেল তখন বলছে যে এই কথা, মার্লো তখন বুঝতে পারছে না, কনফিউজ, যে কি হচ্ছে ব্যাপারটা, আমাকে এই কথা বলছে, আমি স্যার চার্লসের ছেলে, আমি করেছি বা কি খারাপ কাজ, একটা ইনে এসছি, ম্যাক্সিমাম জোর করতে গেলে একটা বারমেডের সাথে একটু ফ্লার্ট করার চেষ্টা করেছি, এর বাইরে তো আমি যা করেছি কিছুই অন্যায় কোনো কিছু করিনি, আর ওই মারমেডের সাথে ফ্লার্ট করাটাও তখন তাদের স্ট্যান্ডার্ড, সোসাইটির স্ট্যান্ডার্ড হিসেবে এমন কিছু ব্যাপার নয়। তো ভাবছি আমি কি করেছি, তার মধ্যে আবার আমার স্যার চার্লস মানে বাবার কথা বলছে কেন। তখন ধীরে ধীরে ও বুঝতে পারলো, তো কেট ওকে মানে মার্লো তখন আস্তে আস্তে বুঝতে পারছে ব্যাপারটা কি, যে সবকিছু একটা গন্ডগোল হয়ে গেছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা মিসইন্টারপ্রিটেশন হচ্ছে সবকিছুতে। আর তখন কেটকে জিজ্ঞেস করলো যে আমরা আসলে আছিটা কোথায় বলুন তো, এটা কোথায়, অ্যাজ এ বারমেড, ও তো বারমেড, আমরা এটা কোথায় আছি, এটা কোন জায়গা। তো সে তখন বলল যে তারা এখানে, এটা মিস্টার হার্টকাসেলের বাড়ি, আর তার মাথায় পড়লো বাজ, সর্বনাশ, সর্বনাশ। মার্লো তো মানে এত ভয়ঙ্কর খারাপ কাজ, মানে এটা তো বিশাল বড় ভুল, ও তো ওর ভুলটা ওর চোখের সামনে প্রকাশ পেয়েছে, ও তখন ভাবছে এবার কি করে এখান থেকে, এখন মানে এত এম্বারাস, মানে এখান থেকে যত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া যায় ততই ভালো, এখানে কারো সামনাসামনি আসাটাও খুব মুশকিল। তো কেট তো তখন অবধি কিন্তু কেট বারমেড হয়ে আছে, কেট কিন্তু তখনও রিভিল করেনি যে আমি হলাম আসল যার জন্য তুমি এসেছে, সেটা তখনও রিভিল করেনি। ওই সেই একই রকমের কেট বোঝানোর চেষ্টা করছে যে আমি এদেরই, মিস্টার হার্টকাসেলদেরই একজন খুব গরিব এক আত্মীয়া, তো আমি ওদের এখানেই থাকি, তো গরিব আত্মীয়া হলে তো একটু ঠিকঠাক থাকবে, মার্লো একটু নর্মাল থাকবে, তো সব কিছু ঠিক আছে। মার্লো তখন বললো যে না আমি আর এখানে থাকছি না, আমি চলে যাব। তো কেট না যখনই শুনলো যে মার্লো চলে যাওয়ার প্ল্যান করছে, কেটের খুব মনটা খারাপ হয়ে যায় এবং কেট কি করে মানে কাঁদতে থাকে, কষ্ট পেতে থাকে। এটা দেখে আবার মার্লোর একটু ভালো লাগলো, মার্লো মনে মনে ভাবলো যাক মানে এই মেয়েটি তো বেশ আমার জন্য মন খারাপ করছে, আমার জন্য কাঁদছে, তো মার্লো বলছেন যাক এ বেশ ভালো, মানে মার্লো কিন্তু হি ইজ অলসো গেটিং অ্যাটাচড ইমোশনালি, হি ইজ গেটিং অ্যাটাচড উইথ দ্যাট লেডি, though he does not know that it is none other than Kate. এবার
এই মুহূর্তে ওইদিকে তো কনস্ট্যান্স আর হেস্টিংস পালাবার প্ল্যান করেছিল, আর টনি এখন কনস্ট্যান্সের সাথে এই আলোচনাগুলোই করছে যে ওদের প্ল্যানগুলো পালাবার প্ল্যানের মধ্যে টনি আর একটু সুবিধে করে দেওয়ার জন্য। তো বলছে যে ঠিক আছে, এক কাজ করো, পালিয়ে যাও, আপাতত তোমার যে জুয়েলস আছে সেগুলো ছাড়াই পালাও, দেখা যাক, আমি ব্যবস্থা করছি। কিন্তু মিসেস হার্ডক্যাসল ঢুকে গেল ওখানে, আর ও তখন কি করলো যে ওরা দুটো কাজিন কারা কারা, টনি আর নেভিল, কনস্ট্যান্স নেভিলি, এরা দুজন তখন কি করলো, আবার প্রিটেন্ড করছে যেন অ্যাজ ইফ দে আর ফ্লার্টিং। মিসেস হার্ডক্যাসল এখনো কিচ্ছু জানে না। হ্যাঁ দেখেছে মিসেস হার্ডক্যাসল, তো সেটাই হয়তো চিন্তা করছে কি করে আমার কাছে চলে আসলো চুরি হওয়া জিনিস, তাও আবার এদের থ্রুতে কি করে আসলো, হয়তো কিছু বলতে পারছে না, কনফিউজ, সবকিছু মনের মধ্যে একটা রাখা। এবার যখন ওই কাজিনরা যখন ওরকম প্রিটেন্ড করছে, তো সে আর সন্দেহ কোনো কিছু করেনি। প্রথমে তো সন্দেহ হয়েছিল, কি হলো, সোনা গয়নাগুলো চলে গেছিল, জুয়েলারিগুলো আবার চলে আসলো। এবার যখন দেখছে না আমার ছেলে তো দিব্যি নেভিলির সাথে ওরা ফ্লার্ট করছে, তাহলে আর কি এটা কিছু একটা হয়ে গেছে, হয়তো কোনো একটা গন্ডগোল হয়ে গেছে, চুরি হয়ে গেছিল কোনোভাবে, কিছু একটা ভাবছে আর কি। যাই হোক, এই মুহূর্তেই কি হয়েছে, হেস্টিংস কি করেছে, টনিকে একটা চিঠি লিখে পাঠিয়েছে। কি চিঠি লিখে পাঠিয়েছে, কিভাবে পালাবে, কি করবে, সমস্তগুলো একটা চিঠি লিখে কাকে পাঠিয়েছে, টনিকে জানা, ফোন নেই না, ফোনের তো আর যুগ নেই, তো চিঠি লিখে পাঠিয়েছে। এবার চিঠি লিখে পাঠিয়েছে এমন লোককে যে পড়তে জানে না, টনি পড়তে জানে না। এবার টনি পড়তে জানে না তো কি করবে ও, টনি পড়তে যখন জানে না, ও ভাবলো ঠিক আছে আমি তাহলে একটু বরং আমার মাকে বলি, মা একটু পড়ে দাও তো চিঠিটাতে কি আছে লেখা। তো টনি গিয়ে ওর মাকেই বলছে, মা একটু পড়ে দাও কি আছে লেখা। আর তখনই মিসেস হার্ডক্যাসল বুঝে গেল যে কনস্ট্যান্সকে বললো, তোর তাহলে এই চলছে ভেতরে ভেতরে, মিস্টার হেস্টিংস এর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান চলছে, তার সাথে টনিরও যোগসূত্র আছে। যাই হোক, ওর তো টনির যোগসূত্র আছে কি না আছে তাতে তো কিছু মিসেস হার্ডক্যাসলের যায় না, সোজা কথা মিস নেভিলি কেন পালাবে, ও ভেতরে ভেতরে এগুলো চলছে। মানে দাঁড়া, তোকে আর এখানেই রাখবো না, তোকে আমাদের এক ডিস্টেন্ট রিলেটিভ আছে, সে হচ্ছে আন্ট পেডিগ্রি, বলছে আন্ট পেডিগ্রির কাছে আমি দিয়ে আসবো। হু ওয়াজ আন্ট পেডিগ্রি, বলছে মোটামুটি কনস্ট্যান্সের ওই আন্ট কয়েক কিলোমিটার দূরেই থাকে আর কি, ঠিক আছে। তো বললো যে আন্ট পেডিগ্রির কাছে আমরা দিয়ে চলে আসবো তোকে, বলে ঠিক আছে। এবার হেস্টিংস তো এদিকে কি হয়েছে, এবার হেস্টিংস আসছে, আসার পরে টনির উপরে রাগারাগি করছে, কি হলো ব্যাপারটা, সবাই সবকিছু জেনে গেল, তুমি কেমন আমার সাথে তুমি মানে কি বলো মিথ্যাচারিতা করেছো, তুমি আমাকে বিশ্বাস দেখালে, বিশ্বাস দিলে, তুমি ভরসা দিলে তুমি আমাকে যে আমি নেভিলের সাথে পালিয়ে যাব, তুমি সাহায্য করবে, আমি তোমাকে সব চিঠি লিখেছি, তুমি তোমার মাকে পড়িয়ে দিয়েছো। বলে ওটা তো বুঝি নাই প্রথমে, আমি যে আসলে পড়তে পারি না। তো যাই হোক, তারপর হেস্টিংস তখন আসলো এবং এটা হলো, এবার মার্লো আসলো, মার্লো ঘরে ঢুকলো, আর ও এসে টনির ওপর, হেস্টিংসের ওপর, সবার ওপর খেপে গেল। তখন মার্লো জানলো যে ওকে আরো সবচেয়ে বড় ভাবে বোকা বানানো হয়েছে, ওর সাথে সবচেয়ে বড় প্র্যাঙ্ক করা হয়েছে। ও যেখানে হিরো, ওকে ওর যে হবু শ্বশুর মশাই তাকে ইনকিপার বোঝানো হয়েছে, ওর যেটা হবু শ্বশুর বাড়ি হবে সেটাকে ইন বলে বলা হয়েছে, যার সাথে বিয়ে হওয়ার কথা তাকেও অন্যরকম ভেবেছে, আর তাকে যখন বারমেড ভেবেছে তার সাথে ও আচরণটা এমন করেছে, ওর সবকিছু ওপেন আপ হয়ে গেছে। বলছে এত বড় ব্লাব আমাকে দিলি, এসে তো দুজনের উপরেই খেপে গেছে। কে খেপে গেছে, বলছে যে হ্যাঁ মারলো। তো যাই হোক, তারপর কনস্ট্যান্স তখন তো মানে অস্বস্তি হচ্ছে, মানে এই সমস্ত কিছু থেকে ওরা কিছু ভালো লাগছে না, বলছে যে না, আমি হেস্টিংসকে বলছে শোনো কিছুদিন আরেকটু ওয়েট করো, এইভাবে আর পালানো যাবে না, আমাকে আন্টের কাছে যেতে দাও, আন্টের কাছ থেকে জিনিসগুলো নিই এবং সব কিছু নর্মালি করি। তখন বলা হচ্ছে আর ইভেন ইফ দে হ্যাভ টু ওয়েট সেভারাল, তার জন্য যদি কয়েক বছর একটু দাঁড়াতে হয় তাও ভালো, এইভাবে হয় না, সমস্ত কিছু একদম মানে ঘেটে ঘ, বলছে এর মধ্যে এইভাবে হবে না, পালানো যাবে না, আরো কয়েক বছর যদি আমাদের ওয়েট করতে হয় ওয়েট করুন। তো আফটার কনস্ট্যান্স ওখান থেকে চলে গেল, টনি তখন হেস্টিংসকে বললো যে এক কাজ করো হেস্টিংস, তুমি 2 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো ওই গার্ডেনে, মানে ওদের তো গ্রামের বাড়ি, অনেক বড় জায়গা, একটু পরেই তোমাদের মনে হবে এটা কি নিজের বাড়িতেই ঘুরতে জানে না, আমি বলছি কথাগুলো। তো বলছে যে তুমি আমার সাথে 2 ঘন্টার মধ্যে দেখা করো গার্ডেনে। বলছে ঠিক আছে। এখানে আমাদের অ্যাক্ট 4 শেষ, আর শুরু হচ্ছে অ্যাক্ট 5। অ্যাক্ট 4 অবধি কোথাও কোনো প্রবলেম, কোনো অসুবিধে নেই কারো? আচ্ছা, কয় মিনিট হলো তো দেখি, 1 ঘন্টা 8 মিনিট। এবার ইন অ্যাক্ট 5 আমরা কি দেখব,
আমরা অ্যাক্ট 5-এ দেখব হার্ট ক্যাসেল আর স্যার চার্লস। স্যার চার্লস মানে মার্লোর বাবা, দুজনে দুই বন্ধু গল্প করছে, আর দুজনে জানতে পেরেছে এই ঘটনা। তারপরে দুজনে ভীষণ হাসছে, দুজনেকে কি অবস্থা। তো চার্লস মার্লোর বাবাও বললো, স্যার চার্লসও বলে এরকম এরকম। তখন হার্ট ক্যাসেলও মনে মনে ভাবছে আচ্ছা ভুল ভেবেছে জন্য এরকম হয়েছে। তখন সিচুয়েশনটাকে একটু অন্যভাবেই নিল। তো কিন্তু দেখলো যে ঠিক আছে, ওরা হাসাহাসি করলো যে বাড়িটাকে ইন ভেবে নিয়েছে। তো তারপরে বলল যে মিস্টার হার্ট ক্যাসেল বলল চিন্তা নেই, আমার মনে হয় ওরা দুজন দুজনকে পছন্দ করছে, এখন দুজন দুজনের প্রতি একটু দুজনেই দুজনকে হয়তো পছন্দ করছে, কারণ আমি একবার দেখেছি তোমার ছেলে আমার মেয়ের হাতটাকে ধরেছে। আসলে তার ছেলে তো তার মেয়ের হাত ধরতে যায়নি, সে তো বারমেডের হাত ধরেছে। আচ্ছা, তো বলছে আর আমার তাই মনে হচ্ছে দুজন দুজনকে বিয়ে করবে, নিশ্চয়ই পছন্দ করছে। মার্লো ওই মুহূর্তে ঢুকে গেছে ঘরে, বলছে না অসম্ভব, আমি কিন্তু আপনার মেয়েকে বিয়ে করবো না। কারণ মার্লো তো জানে যে মিস্টার হার্ট ক্যাসেলের মেয়ে হচ্ছে সেই যে প্রথমে সম্ভ্রান্ত এক ঘরের মহিলার সাথে দেখা হয়েছিল সে। আর মার্লো তো তার সাথে এম্বারেসড ফিল করেছিল, তার সাথে তো ফ্রি ছিল না। তো বলছে না মোটেও আমি তার সাথে বিয়ে করবো না। হার্ট ক্যাসেল বলছে কি কথা? তো দুজনের মধ্যে বলছে না এটা কেমন কথা হচ্ছে। তখন হার্ট ক্যাসেল বলছে যে ঠিক আছে, তাদের কিছু যায় আসে না, কারণ মার্লো আর কেট দুজনেই ঠিকই বিয়ে করবে। কিন্তু মার্লো বারবার বলছে না আমার কেটের প্রতি কোনো ফিলিংসই নেই আপনার মেয়ের প্রতি, আপনি বারবার একই কথা বলছেন, কেন নেই? তখন হার্ট ক্যাসেল বলছে না তুমি যে কথা বলছো ভুল বলছো। কেন ভুল বলছো? আমি নিজের চোখে দেখেছি ভাই, আমি নিজের চোখে দেখেছি তুমি ওরকম একটা একটু ইউ ট্রাই টু বি ক্লোজ, যাই হোক ওইভাবে তো বাবা বললেন না। বাবা বলছে তুমি আমার মনে হয়েছে তুমি আমার মেয়েকে পছন্দ করো। তো কেট তখন বুঝতে পেরেছে গন্ডগোলটা কি। কেট তো এতক্ষণে জেনে গেছে, কেট বুঝতে পেরেছে এই তো মুশকিল। এবার যদি মার্লো যদি ভাবে যে আমি বারমেড আর আমি মিস হার্ট ক্যাসেল নই, তো মার্লো তো আমাকে বিয়েই করবে না। এখন এটার ভুলটাকে তো ভাঙতে হবে। আর যদি মার্লো চলে যায় তাহলে তো ওর এত বড় সিকিউর ফিউচার নষ্ট হয়ে যাবে। তো সেটাকেও কেট কোনোভাবে চেঞ্জ হতে দেবে না। তো সে ওই দুজন বাবাকে মানে স্যার চার্লস আর মিস্টার হার্ট ক্যাসেলকে বলছে তোমরা দুজন লুকিয়ে থাকো, ও আমায় পছন্দ করে আমি বলছি তো, যে কোনো কারণেই হোক এটা বলছে না আমি তোমাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি, তোমরা দুজন স্ক্রিনের পিছনে লুকিয়ে থাকো আর তোমরা দেখো যে জাস্ট বেশিক্ষণ না, জাস্ট আধা ঘন্টা সময় দাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো মার্লোর আমার প্রতি কি ফিলিংস। এবার বেচারা ওই কি জানি বলে না সীতার অগ্নি পরীক্ষার মতন, ও নিজের পরীক্ষা নিজেকে দিতে হচ্ছে না, দ্যাট মার্লো লাভস মি, মার্লো ওয়ান্টস টু ম্যারি মি, এরকম একটা ব্যাপার। আউট ইন দ্য গার্ডেন এইদিকে কি হচ্ছে, টনি চলে আসলো আর হেস্টিংস ওখানে আসছে। কি হয়েছে, টনি এসে বলছে যে ওই যে নেভিলকে নিয়ে কনস্ট্যান্সকে নিয়ে ওর মা বলেছে না মিস পেটিগ্রির বাড়িতে চলে যাবে, বলছে টনি বলছে ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি। আর ও নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে বলছে ওদেরই গার্ডেনের মধ্যে ঘোরাচ্ছে। মানে গার্ডেনটা এরকম আমাদের বাড়ির উঠোনের মতন গার্ডেন নিশ্চয়ই না, অনেক বড় ওদের ইয়ার্ড আর কি বলবো, বড় একটা জায়গা, গ্রামের বাড়ি। ওই গার্ডেন মানে ওদের যত বড় জায়গা ওইখানেই ঘোরাচ্ছে। আর ওরা ভাবছে বুঝি যাচ্ছে পেটিগ্রির বাড়িতেই যাচ্ছে, ক্যারেজের মধ্যে বসে আছে ভাবছে যাচ্ছে বুঝি পেটিগ্রির বাড়িতেই যাচ্ছে। তো এই করে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে। তো তখন পেটিগ্রির বাড়িতে তো নেয়নি। আর মিসেস হার্ট ক্যাসেল তখন একবার কি হলো, ভয় পেয়ে গেল যে আমরা তাহলে মনে হয় কোনো খারাপ জায়গায় ভুলভাল জায়গায় চলে আসছি নাকি, কোনো একটা ডেঞ্জারাস কোনো টেরিটরিতে চলে আসছি। তো গার্ডেনের মধ্যে দেখা যাচ্ছে কি হেস্টিংস কি করছে, কনস্ট্যান্সকে দুজনের সাথে দেখা হয়ে গেছে, ওই তো ওইখানেই। টনি এসে তো বলে যাও যাও ওখানেই আছে, বেশি দূরে কোথাও নেই। এবার মিসেস হার্ট ক্যাসেল তো টেনশনে পড়ে গেছে কোন জায়গায় আছে কোন জায়গায় আছে। ওইটুকু সময়ের মধ্যে নেভিলকে পেয়েছে হচ্ছে মিস্টার হেস্টিংস। আর তখন হেস্টিংস ওকে বলছে শোনো এবারে কিন্তু পালিয়ে যেতে হবে, না পালালে কিন্তু আর হবে না। ওরা বারবার ওই সারাটা প্লে জুড়ে এখন ওই পালিয়ে যাওয়া ওদের মধ্যে থাকলো, ওই গল্প ওই চিন্তা নিয়ে চলতে থাকলো ওদের। She says she is too exhausted from the stress of the night to run off. এই যে সারা রাত ধরে এই যে নাটক চললো না, আমি না খুব ক্লান্ত হয়ে গেছি, আমার আর এই নাটক ভালো লাগছে না, লেট আস টেক সাম টাইম। ইনস্টেড ও বললো যে দাঁড়াও আমি এইটা বরং আমি আঙ্কেলের কাছে গিয়ে এই সিচুয়েশনটাকে এক্সপ্লেন করি। আন্টির তো এরকম ব্যাপার, আমি আঙ্কেলের কাছে যাই, আমি মিস্টার হার্ট ক্যাসেলের কাছে যাই, অ্যান্ড আশা করি যে আঙ্কেল অন্তত তার ওয়াইফকে বোঝাবে যে আমার পছন্দ মতন আমাকে ছেড়ে দেবে। এটা করি তাহলে নর্মালভাবে আমি থাকতে পারবো। কারণ দেখো কনস্ট্যান্স নেভিলি তো ওখানে বড় হয়েছে, তো স্বাভাবিকভাবেই একটা পেরেন্টাল গাইডেন্স তো ওখান থেকেও পেয়েছে, তো ওইভাবে তো যেতে পারে না। আর বাড়ির ভিতরে কি চলছে, ইনসাইড দ্য হাউস
হার্ট ক্যাসেল আর মিস্টার চার্লস মানে স্যার চার্লস ওরা দুজন তো স্ক্রিনের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছে। কি দেখছে? লুকিয়ে 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 দেখছে যে মার্লো আর কেট কি করছে, কথা বলছে। আর কেটকে দেখা যাচ্ছে যে এবার বারমেডের মতন যে আচরণ করছিল আগে, ও তো একটু অ্যাক্টিং ওরকমই করছিল, যে একটু লোয়ার ক্লাস লেডিদের মতন যেইভাবে কথা বলে ওই রকম ভাবেই কথা বলছিল, যাতে ওকে কোনোভাবেই একটা আপার সোসাইটির লেডি হিসেবে না ধরতে পারে। কিন্তু এখনও কিন্তু প্রিটেন্ড করছে নর্মালি কথা বলতে, আর সে তার মতো নর্মাল ভয়েসে কথা বলছে। মার্লো তখন ভাবছে যে বলছে যে আমার সাথে তুমি থাকলে ভালোই লাগবে, মানে মার্লোরও ওর প্রতি যে দুর্বলতাটা মার্লো এখন কি করে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে একদম। কিন্তু বলছে যে না, কিন্তু মুশকিল, তুমি আমার সাথে থাকলে আমারও ভালোই লাগতো, কিন্তু দুঃখের বিষয় কি আমরা একটু আপার ক্লাস ফ্যামিলিতে থেকে বিলং করি, তো আমার ফ্যামিলি আবার মানতে পারবে না যে কোনো লোয়ার ক্লাস কাউকে বিয়ে করলে, এটাই মুশকিল। বাট তোমাকে আমি যদি পেতাম অ্যাজ মাই বেটার হাফ, অ্যাজ মাই লাইফ পার্টনার, তাহলে হয়তো আমার ভালোই লাগতো, মানে এরকম একটা ব্যাপার। তাহলে এই কথাগুলো তখন ওরা দুইজন বাবা পেছন থেকে তো শুনছে, ওরা দেখছেন। তা ওরা যখন এই কথাটা বুঝলো, তখন কেট তখন ওর মার্লোকে বলল, তুমি চিন্তা করো না, আই ডু নট বিলং টু আ লোয়ার ক্লাস ফ্যামিলি, আমিও আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যেই ক্লাসে তুমি বিলং করো সেই ক্লাস আমারও। তো মার্লো তখন ওর সামনে নীল করলো, অ্যান্ড ওদের দেখা গেল দুজন বাবা, দোজ হু ওয়ার হাইডিং বিহাইন্ড দ্য স্ক্রিন, দুজনই সামনে চলে আসলো। আর তখন বোঝানো হলো যে ওর ফিলিংসটাকে তাহলে কেন তুমি লুকিয়েছিলে আমার কাছে এতক্ষণ যে বললি তুই পছন্দ করিস না, এখন কেমন করে বললি, এতক্ষণ কেন লুকিয়েছিলি? তখন মার্লো বুঝতে পারলো, আচ্ছা গল্পটা এবার এখানে, তার মানে সেই কেটি আর এই একই মানুষ। তো মার্লো তখন বুঝতে পারলো যে কেটস যে ওর ট্রু আইডেন্টিটি, আর তখন খুব আবার এম্বারাসড হয়ে গেল, আবার ঠকলাম, মানে ওর প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে ও ঠকে যাচ্ছে। বলে আবার কি হলো, আবার ডিসিভড হয়েছে, এটাও তো লজ্জা। আচ্ছা, এবার আমরা দেখতে পারবো মিসেস হার্টক্যাসেল আর টনি, এরা দুজন পৌঁছলো এখানে। মিসেস হার্টক্যাসেল তখন বলছে যে কনস্ট্যান্স আর হেস্টিংস ওরা দুজন অলরেডি পালিয়ে গেছে। মিসেস হার্টক্যাসেল বলছে, কিন্তু এইটা ভেবে সে খুশি যে শি উইল গেট টু কিপ কনস্ট্যান্স জুয়েলস, ও পালিয়ে গেছে যাক, কিন্তু এইটুকুতে আমি খুশি যে কনস্ট্যান্সের জুয়েলসগুলো আমার কাছে আছে। তো পালিয়ে গেছে, তো কনস্ট্যান্সের জুয়েলসগুলো আমার কাছে আছে, ঠিক আছে। তারপরে বলছে সেই মুহূর্তেই হেস্টিংস আর কনস্ট্যান্স আবার ভিতরে ঢুকে গেল, ভাবছিল পালিয়ে গেছে, এবার দুজনে আসলো। তখন স্যার চার্লস বলছে, কেমন করে, এতক্ষণ কি বলছিল, একটু বিরক্ত হচ্ছিল যে কার সাথে একটা পালিয়ে চলে গেল, এটা কেমন না কেমন। এবার স্যার চার্লস তো তখনও জানে না যে কনস্ট্যান্সের সাথে যার কথা বলা হচ্ছে এটা আর কেউ না, এটা হচ্ছে মিস্টার হেস্টিংস, তার ছেলের বন্ধু। যখন ওই মুহূর্তে কে আছে ঘরের মধ্যে আছে মিস্টার হার্টক্যাসেল, ঘরের মধ্যে আছে স্যার চার্লস, মানে চার্লস মার্লোর বাবা, ঘরের মধ্যে আছে কেটি হার্টক্যাসেল, ঘরের মধ্যে এই মুহূর্তে ঢুকে গেল কে, মিসেস হার্টক্যাসেল, তার সাথে সাথে ঢুকে গেল কনস্ট্যান্স, আর কে ঢুকে গেল, হ্যাঁ হেস্টিংস ঢুকে গেল। তো সবাই মোটামুটি আছে, এখন মোটামুটি শেষের দিকটা, তো সবাই এখানে আছে স্টেজের মধ্যেই। তো তখন স্যার চার্লস বলল, আরে এর কথা বলছো, আরে একে তো আমি চিনি, ও তো খুব ভালো ছেলে, রিকগনাইজেস হেস্টিংস অ্যান্ড টেলস হার্টক্যাসেল দ্যাট হি ইজ এ গুড ম্যান, এ তো খুব ভালো মানুষ। তো হার্টক্যাসেল তখন টনিকে বললো যে তুমি আগে বলো তাহলে, তুমি কি শিওর এতদিন ধরে যে কথা হচ্ছিল এটা কি ব্যাপার হচ্ছে, এখন নেভিল দেখা যাচ্ছে মিস্টার হেস্টিংসের সাথে চলে যাচ্ছে, আমি তো জানতাম তুমি ওকে পছন্দ করো, তো তোমার কি সেটা শিওর, তুমি কি সত্যি ওকে মানে পছন্দ করো কি করো না? মিস্টার হার্টক্যাসেল তখন ছেলেকে জিজ্ঞেস করছে। এবার টনি তখন বলছে হ্যাঁ, যে বলছে ফর্মালি রিফিউজ টু ম্যারি কনস্ট্যান্স আনটিল হি ইজ 21, মানে এটা কার কথা বলছে, যে ওই যে বলা হয়েছিল মিসেস হার্টক্যাসেল সবসময় মনে করছে ওর ছেলের তো বয়স অনেক অল্প, ছেলে তো এখনো বড় হয়নি, বলছে ও কি বলবে, ওর এখনো কি মত দেওয়ার বয়স হয়েছে নাকি, ওর তো এখনো ডিসিশন দেওয়ার বয়স হয়নি, ওর এখনো 21 হয়নি। তখনও বলছে না, ও বলছে Hardcastle then reveals that Mrs. Hardcastle has been hiding the fact that Tony is in fact already 21. মিসেস হার্টক্যাসেলের কাছে ওই যে বলে ছেলে বড় হয় না কোনোদিন, ছেলে মায়ের কাছে সবসময় ছোট্ট থাকে, তো বলছে ওই রকমই ছোট্টই আছে। বলছে এটা বলেইনি, মানে এটা তো মিসেস হার্টক্যাসেল সবসময় লুকিয়েই রেখেছে যে তোমার বয়স আর 21 নয়, এখন 21 ক্রস করে গেছে, এখন আর 21-এর কম নয়, ব্যাস তাহলে তো এখন আমি অ্যাডাল্ট। এই কথা শুনে টনি তো পরিষ্কার বলে যে আমি আর নেভিলকে বিয়ে করব না, এতদিন তো বলতে পারছিল না, আসলে হি হ্যাজ টু জাস্ট স্পিক, হি হ্যাজ টু ওয়ার্ক, হি হ্যাজ টু অ্যাক্ট হোয়াটএভার অর হাউএভার হি ইজ asked to do, তো বলছে না আমি করব না। আর সেই সময় কনস্ট্যান্সকে বলে যাও ফ্রি,
তুমি ইউ ক্যান গো অ্যান্ড ম্যারি হেস্টিংস, কারণ এখন কি হয়ে গেল, আর তোমার গয়নাও তুমি নিয়ে নাও, বিকজ এও একটা ভালো ফ্যামিলি, এখন আর কিছু করার নেই। তার মধ্যে সবাই এখানে দেখা যাচ্ছে এভরিওয়ান ইজ হ্যাপি উইথ এভরিথিং দে গেট, শুধু একমাত্র কার মন খারাপ হলো, কে পেলো না নিজের জিনিসটা, সে হলো মিসেস হার্টক্যাসেল। তার অনেক স্বপ্ন, অনেক কিছু তার ছেলেকে নিয়েছিল, সে কি করলো, ইজ থ্রিলড দ্যাট দ্য টু ইয়াং কাপলস হেস্টিংস অ্যান্ড কনস্ট্যান্স অ্যান্ড মার্লো অ্যান্ড কেট উইল ম্যারি, সব কিছুতেই শুধু কষ্টটা তার কি ছিল যে ওর ফরচুনটাকে ও যাই হোক রাখতে পারলো না, বাট ইভেন দেন এভরিথিং এন্ডেড ইন আ নাইস মুড। So this is the play. If we talk about the theme of the play, এখানে কোন কোন থিমকে মেন হাইলাইট করা হয়েছে, ওয়ান ইজ মিস্টেকস অ্যান্ড ডিসেপশনস। পুরো প্লেটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ওয়ান পার্সন অর দ্য আদার ইজ গেটিং ডিসিভড, বিভিন্ন রকমের মিস্টেকস তারা করছে, কমিট করছে। ক্লাস অ্যান্ড জিওগ্রাফি, সেই প্লেসটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি টনি লাম্পকিন মিসেস হার্টক্যাসেল আর নেভিলিকে তাদের গার্ডেনেই ঘুরিয়ে চলেছে, এবং দ্যাট এরিয়ার ডেমোগ্রাফি সেটা একটা খুব রোল প্লে করছে, এবং ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপার ক্লাস, লোয়ার ক্লাস, ক্লাস ম্যাটার্স থ্রু আউট দ্য প্লে। তারপর এখানে আছে কোর্টশিপ অ্যান্ড লাভ, সেটাকেও দেখা যাচ্ছে যে হাউ ইউ কনসিডার, হোয়াট ইউ কনসিডার টু বি লাভ। কোথাও দেখা হচ্ছে যে মিসেস হার্টক্যাসেল ওয়ান্টস টনি লাম্পকিন টু গেট ম্যারিড টু মিস কনস্ট্যান্স নেভলি, বাট কনস্ট্যান্স নেভলি ইজ ইন লাভ উইথ মিস্টার হেস্টিংস। ওইদিকে দেখতে পাচ্ছি আমরা মিস্টার মার্লো, হি লাইকস দ্য বারমেড, দো হি ডাজ নট নো দ্যাট ইট ইজ দ্য অ্যাকচুয়াল, দো হি ডাজ নট নো যে শি ইজ নান আদার দ্যান কেটি হার্টক্যাসেল। তো এই সমস্ত ম্যাটারগুলো এখানে আছে। পেরেন্টস অ্যান্ড চিলড্রেন, যে কোথাও পেরেন্টসরা হাউ মাচ কনসিয়াস অ্যান্ড কনসার্নড অ্যাবাউট দেয়ার চিলড্রেন, ওয়েদার ইট ইজ স্যার চার্লস, ওয়েদার ইট ইজ মিস্টার হার্টক্যাসেল অর মিসেস হার্টক্যাসেল। ভাবে আমরা দেখতে পাচ্ছি পেরেন্টস আর চিলড্রেন, তাদের মধ্যে যে একটা ইন্টারডিপেন্ডেন্স, এই ব্যাপারগুলো এখানে দেখানো হচ্ছে। ফ্যাশনস অ্যান্ড টেস্টস, তো এটা তো আছেই, ফ্যাশন কখন, ফ্যাশনস অ্যান্ড টেস্টস, এই ম্যাটারগুলো হচ্ছে, এই থিমগুলো আমরা দেখতে পাচ্ছি থ্রু আউট দ্য প্লে। তাহলে শেষ হলো আমাদের আজকের গল্প শি স্টুপস টু কনকার।